Ready music. Roll camera. Rolling. Action. Cut. Well done, madam. আপনি বহুত বড়িয়া পারফরম্যান্স করেছেন। থ্যাংক ইউ সুরজ জি। সুরজ জি কথাটা আপনার মুখ থেকে ভালো লাগে না, কেমন যেন পর মনে হয়। ঠিক আছে একদম ঠিক। সত্যি তো একটা ফিল্মের ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার এদের মধ্যে যদি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না তৈরি হয় তাহলে কি করে ভালো কাজ হবে বলতো বোন? এই যেমন আমি আমার অফিসের স্টাফদের সঙ্গে একদম বন্ধুর মতো মিশি, কি তাই তো নাকি? প্রিয়া, आज तक तुम सूरज जी के सूरज बोले ही डाकबी और सूरज जी अरे हम ही तो सिर्फ प्रियंका बोले ही डाकबो। कहीं रणजीत बाबू ठीक है तो आप लोगों का भी पैकेट आप लोग जा सकते हैं। শোন না, তুইও বরং ভেতরে গিয়ে তোর ওভারগ্রাউন্ডে পড়ে চলে আয়, তুই কমফোর্ট ফিল করবি। ওকে দাদা। हाँ एक तो पहले हमारे खाना पीना होबे, उसके बाद फिर काम शुरू करे जावे। ঠিক আছে, তোমরা জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি যাব আর আসবো। ওকে যা শুটিং শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, কিন্তু আমি যে লোকেদের মুখে শুনেছি শুটিং শেষ হতে নাকি অনেক সময় লাগে। আপনি ঠিক শুনেছেন সোমনাথ বাবু, শুটিং কমপ্লিট হতে এখনো বহুত টাইম বাকি। লেকিন এটা তো শুটিং ছিল না। এটা শুটিং ছিল না, তাহলে এটা কি ছিল? আরে এটা তো রিহার্সাল ছিল। ফিল্মের ভাষায় যাকে বলে ওয়ার্কশপ, মানে ফাইনাল শুটিং করবার আগে ফিল্মের অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসাররা একটা রিহার্সাল করে নেয় যাতে ফাইনাল শুটিংয়ের দিন কোনো অসুবিধে না হয়। আমি কিন্তু আপনাদের প্রফেশনাল লোক না হলেও পুরো ব্যাপারটা আমি জানি, কি তাই তো নাকি? अरे বলে আপনি তো একদম মাস্টারপিস মানুষ আছেন, ইসলিয়ে তো আমি আপনাকে ঠিক চিনিয়ে নিয়েছি। হ্যাঁ, ওই জহরই যেমন জহর চেনা আর শুয়োরে চেনা কোচ। সোমনাথ, সরি স্যার, মানে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। তো রণজিৎ বাবু, হ্যাঁ আমি বলছিলাম আমার কামটা আজ হবে তো? এই রনিশ সেন কখনো কোনো কথার খেলাপ করে না সুরজি। আপনাকে শুধু একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা। একটা কথা আছে জানেন তো, इंतजार का फल हर रोज मीठा होता है। और वो मीठा फल हमें भी बहुत पसंद करे। लवली लवली। হ্যাঁ সোমনাথ রায় বলছি, হেস্টিংস থানা। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, মহাদেব সামন্ত, ও তো আমাদের গাড়ির ড্রাইভার। কেন, কি হয়েছে? ওর অ্যাক্সিডেন্ট? ওকে, আপনার ওকে ওখানেই বসে রাখুন, আমরা এক্ষুনি যাচ্ছি। এই সোমনাথ, কি হয়েছে? স্যার আমাদের গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করেছে স্যার। ও মাই গড! রবীন্দ্র সদর কাছে একজনকে চাপা দিয়েছে। লোকটার কিছু হয়নি তো? স্থানীয় লোকজনের লোকটাকে হসপিটালে নিয়ে গেছে এবং মহাদেব সামন্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। স্যার আমাকে এক্ষুনি একবার হসপিটালে যেতে হবে। তুমি একা গেলে কোনো লাভ হবে না, আমি তোমার সঙ্গে যাবো। তুমি এখানে দাঁড়াও সুরজি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে এক্ষুনি একবার স্পটে যেতে হবে। আপনি একটু ওয়েট করে যান, আমি তার মধ্যে ঠিক চলে আসবো। কি ব্যাপার দাদা? কি হয়েছে বলো তো? মহাদেব, হ্যাঁ মহাদেব একটা লোককে গাড়ি চাপা দিয়েছে। লোকটা প্রচন্ড ভাবে ইনজুর্ড। তোর কোনো চিন্তা নেই, আমি যাবো আর আসবো। আমি কি আপনাদের সঙ্গে যাবে? না তার কোনো দরকার নেই। প্রিয়া রয়েছে, আপনার টেক কেয়ার করবে, আমি চলে আসবো। কিন্তু দাদা, তুমি না ফেরা পর্যন্ত আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আরে বাবা, আমি যেখানে যাচ্ছি তোর কিসের চিন্তা বলতো? তুই শুধু সুরজ দেখভাল করবি ব্যাস। আর সুরজি, বলি কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বনের পাখিকে ছেড়ে দিয়ে গেলাম, এবার তোকে বশ মানানোর দায়িত্ব আপনার। এই রনিত সেন কখনো কোনো কথার খেলাপ করে না। আর আমি ভি। ও লাভলি লাভলি লাভলি। এই বোন, এই শোন না, আমি বেরোচ্ছি, তুই দেখে না সেদিকটা, আমি এক্ষুনি আসবো। দাঁড়িয়ে না থেকে চলো চলো। শোন না দাদা, সাবধানে যেও কিন্তু। ধ্যার বাবা, মুখটাই পুরো অফ হয়ে গেল। কোথায় ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করবো, তা কি না দেখ। আনন্দ হবে, এটা হবে। আরে রণজিৎ বাবু তো বলে গেলেন ওদিকটা সামলে নিয়ে উনি ফিন আমাদের সঙ্গে এসে জয়েন করবেন। তো ম্যাডাম, হ্যাঁ ততক্ষণ চুপচাপ বসে না থেকে আমরা একটা সফট ড্রিঙ্কস নিয়ে একটু গল্প করি। হ্যাঁ, সেই বরং ভালো। ইয়ারা लिन मैडम, सॉरी प्रियंका, ये हमारे पहला फ्रेंडशिप के लिए। আমার শরীরটা না কেমন আনইজি লাগছে। हाँ होते पारे। अरे व्हाट्सएप एक धक्कल तो आज तार ऊपर सुबह से अभी तक अपनी भारी नाश्ता भी करेंনি। একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন, আমার না এখন একটু রেস্টেরই দরকার আছে।
ডোন্ট ওয়ারি ম্যাডাম, আরে আমি তো আছি, আমি আপনাকে পড়ে যেতে দেবে না, আমি ঠিক আপনাকে পৌঁছে দিবে বোর্ডিং রুমে। না না, তার কোনো দরকার নেই। আমি আমি একা একা। আপনি আমার উপর বিশ্বাস রাখেন ম্যাডাম, আমি আপনাকে ঠিক জায়গাতে পৌঁছে দিবে। ये सूरज सिंह যেমন রুপিয়া খরচা করতে জানে, তেমনি জানে সেটাকে উসুল भी करते। সুরজ সিং! ব্যস্ত ছিলাম একা একা, কেন যে প্রেম দিল দেখা। ব্যস্ত ছিলাম একা একা, কেন যে প্রেম দিল দেখা। সব হারানোর ব্যথায় আমার, সব হারানোর ব্যথায় আমার। দু চোখে আজ অশ্রুধারা, দু চোখে আজ অশ্রুধারা, দু চোখে আজ। ভগবান মনে হয় দুঃখ সইতেই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তা না হলে একে একে আমার জীবন থেকে এইভাবে সবাই চলে যাবে কেন? সোহমদার ওই দুর্ঘটনার পর আমি রাতে ভালো করে ঘুমাতে পারি না। ভগবান কেন সোহমদাকে আমার জীবন থেকে এইভাবে সরিয়ে নিল? সোহমদার জন্য কেঁদে কেঁদে আমার বুকটা ফেটে যাচ্ছে। ভগবান! আরে সমুর জন্য খুব কষ্ট হয় না রে? এ কি তুমি এখানে? আমি নয়, বাবা বাবা আমাকে পাঠিয়েছে। বাবা বলল মেয়েটা একা একা থাকে, কৃষ্ণ যা তো গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আয় তো, যদি কিছু দরকার টরকার থাকে। না না, আমার কিছু দরকার নেই। আচ্ছা, তোমরা সোহমদার কোনো খবর পেয়েছো? পরের ছেলে পরমানন্দ, যত তাড়াতাড়ি ভোগে যায় তত আনন্দ। কি বললে? না, পাওয়া যায়নি। মা তো কেঁদে কেঁদেই সারা, শুধু বলছে পেটে না ধরলেও আমি তোকে আমার জন্ম দেওয়া ছেলের চেয়ে বেশি ভালোবাসতাম। আসলে ও যে এইভাবে মারা যাবে তা আমরা কেউ চাইনি। না না, আমার সোহমদা মরেনি, ও মরতে পারে না। শোনো, তোমার মাকে না এই কুসুমডাঙ্গা গ্রামের সবাই খুব ভালো করেই চেনে, তাই ওনাকে নাকাকান নাকাদ্য বারণ করে দিও। ঠিক আছে, তাই বলে দেবো। হ্যাঁ, এটাই বলে দেবে। তুমি এখানে এসেছিলে আমার খোঁজ খবর নিতে, আমার খবর পেয়ে গেছো, এবার তুমি আসতে পারো। চলে যেতে বলছিস? কিন্তু আমি তো তোর জন্যই এলাম রে। না মানে একটা মেয়ে একা একা থাকিস, কখন কি দরকার টরকার লাগে। বললাম তো আমার কিছু দরকার নেই, আর তাছাড়া আমার যদি কিছু দরকার থাকেও আমার দাদা পলাশদা আছে, সে সব কিছুর ব্যবস্থা করবে। হ্যাঁ সে তো করবেই, তবু আমি বলছিলাম না, আমার বাবা বলছিল মেয়েটার খুব দুঃখ। আমার দুঃখের কোনো শেষ নেই কৃষ্ণদা। চিন্তা করিস না, ওই ভগবান যেমন কারোর কাছ থেকে কিছু কেড়ে নেন, তেমন কারোর মাধ্যমে তা তিনি ফিরিয়েও দেন। তার মানে? মানেটা বুঝলি না? আর আমি তো হলাম সেই মাধ্যম, তাই তো ভগবান আমাকে পাঠিয়েছে তোর খবরাখবর রাখার জন্যে। তা হ্যাঁ রে টগরি, এই তোদের বাড়ির ঘরের দরজা জানলা সব ঠিক আছে তো? না মানে কি জানিস, গ্রামে না বদমাশ লোকের কোনো অভাব নেই, একটু ফাঁক ফোকর পেলেই। এ কি রে, এ তো তোদের পিছনের জানলার একটা পাল্লা নেই দেখছি। না ভারী অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এনে ধর না, এ টাকাটা রাখ, কালকের মিস্ত্রিটাকে পাল্লাটা লাগিয়ে নিস। এ কি, পাল্লার জন্য তুমি টাকা দিচ্ছ কেন? আমি নয়, বাবা। টাকাটা তো বাবাই পাঠিয়েছে, বললাম না এখন থেকে তোর সব অভাব দূর করে দেবো। আমি না বাবা। বাবা, তুমি আমাকে এত ভালোবাসো? যাক, আমি যে তোকে ভালোবাসি আর এই কথাটা যে তুই এত তাড়াতাড়ি বুঝতে পেরেছিস, এর জন্য তোকে অশেষ ধন্যবাদ। তাহলে আয় না, আমার আশাটা মেটানোর আশা করি। শোনো, আমি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত
বাড়ির দিকে আসবো না। মা কালী দিবি বলছি। এই না, মাসকে তোলার দিবি বলছি। আচ্ছা তোর দিবি বললাম। এই, এই জানোয়ার, বল বল, এত রাত্রে তুই এই বাড়িতে কি করতে এসেছিস? না মানে ওই টগরি আমাকে ডেকেছিল তো তাই। মিথ্যে কথা বলে না, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। জানোয়ার কোথাকার! তুই জল মারলে? ভুল করেছি রে, ভুল করেছি। তোর বুকে পা তুলে দেওয়া উচিত ছিল। এই কান ধর, কান ধর, বল বল, জীবনে এমন কাজ আর কোনোদিন করবো না, বল। এই কান ধরছি, বাবার জন্মে এমন কাজ করবো না। যা বেরো এখান থেকে, আর কোনোদিন যেন এই বাড়ি কৃষি বানায় তোকে না দেখি। যা বেরো বলছি। বলছিলাম কি মঙ্গলদা, ব্যাপারটা যখন এখানেই মিটে গেল, তখন এই কথাটা পাড়ায় কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কারণ গ্রামে আমার একটা পেস্টিজ আছে না। শুয়ার! দাদা, দাদা, আমি এই বাড়িতে আর একা থাকবো না দাদা, আমার ভীষণ ভয় করছে। না না রে বোন, আজকের রাতটা তোকে এখানেই থাকতে হবে। তাহলে তুই কোনো চিন্তা করিস না, তোর এই দাদা সারা রাত তোর ঘরের বারান্দায় অত্যন্ত প্রহরীর মতন জেগে পাহারা দেবে। কাল ভোরে তোকে নিয়ে সোজা আমি আবার কলকাতার বাড়িতে চলে যাবো। আরে সেখানে আমার মা আছে, আমার বোন আছে, তোর কোনো অসুবিধা হবে না। দাদা, পূর্বজন্মে সত্যি তুমি আমার দাদা ছিলে গো। এক মায়ের পেটের দাদা, এক মায়ের পেটের দাদা। গাড়ি চাপা পড়েও বেঁচে গেলাম। বাবা, দিদি, মঙ্গলদা নিশ্চয়ই খুব চিন্তা করছে, আর টগরি তো আমার জন্য কেঁদেই ভাসাচ্ছে। মেয়েটা আমাকে খুব ভালোবাসে তো। তবে এটা বোধহয় ওর পক্ষে ভালোই হলো, ও আমাকে চোখের সামনে দেখতে না পেয়ে নিশ্চয়ই ভুলে যাবে। এটাই ওর পক্ষে মঙ্গল। সবই বিধাতার লিখন, তিনি যা কপালে লিখে দিয়েছেন সেটাই তো ঘটবে। একা একা বসে এত কার কথা ভাবছেন? আরে আপনি আসুন আসুন আসুন, বসুন বসুন। কেমন আছেন আপনি এখন? ভালো ভালো, খুব ভালো। গায়ের ব্যথাটা একদম নেই বললেই চলে। তবে জানেন, মাথাটা না মাঝে মধ্যে খুব ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করবেন না, আপনার ওই ব্যথাটা কয়েকদিনের মধ্যে একেবারে ঠিক হয়ে যাবে। জানেন সোমবাবু, আপনাকে যখন প্রথম দিন দেখেছিলাম আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আপনার কোনো বড় ক্ষতি না হয়ে যায়। কিন্তু ঠাকুরের অশেষ দয় আপনি তাড়াতাড়ি সেরে উঠেছেন, আর এখন তো আপনাকে দেখে বেশ ভালোই লাগছে। সবই আপনাদের দয়া। আপনারা যে বলছিলাম, আজ আপনি একা এসেছেন বুঝি? না না, দাদা সোমনাথ ওরাও এসেছে, ওরা মনে হয় নিচে একটু কাউন্টারে কথা বলছে। আচ্ছা সোমবাবু, বলছিলাম যে আপনি তো কয়েকদিন ভাবেই একইভাবে শুয়ে বসে আছেন, চলুন না আমরা একটু বারান্দাটায় বসে কথা বলি। আমাকে একটু নিয়ে চলুন না। আসুন আসুন আসুন। বলুন। বলছিলাম কি ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। আপনার বাড়িতে কে কে আছে? আচ্ছা আচ্ছা, আমার বাড়িতে? হ্যাঁ? আমার বাড়িতে আমি, আমার দাদা, সোমনাথ, ফটিক কাকা আর মহাদেবদা। জানেন ফটিক কাকা আমাকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছে। আর মহাদেবদা আমাদের বাড়ির ড্রাইভার। আর আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা, এক বিধবা দিদি, সৎ মা আর সৎ ভাই। ওদের কথা পরে একদিন আপনাকে সব বলবো। ওহো, আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা একটু বলবেন? আসলে ওনাদেরকে তো একটা খবর দিতে হবে, মানে আপনাকে এতদিন না দেখতে পেয়ে ওনারাও নিশ্চয়ই খুব চিন্তা করছেন। বাবা আর দিদি তো বোধহয় খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে, ওরা আমাকে খুব ভালোবাসে তো। তবে ম্যাডাম বলছিলাম কি, দয়া করে আপনি বাড়িতে কোনো খবর পাঠাবেন না। জানেন, আমার সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সৎ মা আমাকে একদিন ভাতের বদলে উনুনের থাক, আমার কষ্ট আমার কাছেই থাক। আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনি সর্বদাই এক বুক ব্যথা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, কি তাই না? বাহ বাহ বাহ, আপনি খুব সুন্দর কথা বলেন তো। আপনাকে দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর। জানেন, এটাই আমার কপাল, এত সুন্দর সুন্দর মানুষগুলোকে আমি চোখে দেখতেই পেলাম না। ওহো, আপনাকে তো একটা সুখবরই দেওয়া হয়নি। সুখবর? আপনি খুব তাড়াতাড়ি এবার চোখে দেখতে পাবেন।
আমি দেখতে পাবো কিভাবে? নিজের চোখে সব কিছু দেখতে পাবেন। আপনার চিকিৎসার সময় ডক্টর বাবুর এটা লক্ষ্য করে আমাদেরকে জানান। আর দাদা তখনই তার পরিচিত এক চোখের ডক্টরের সাথে এ বিষয়ে কথা বলেন। তিনিও আপনাকে পরীক্ষা করে জানান যে আপনার চোখ আবার ফিরে পাওয়া সম্ভব। আর এখান থেকে কাল বা পরশু আপনাকে ছেড়ে দিলে ডক্টর রয়ের ক্লিনিকেই আপনার অপারেশনটা হচ্ছে। আমি আবার দেখতে পাবো? কথাটা না নিজের কানকেও আমি বিশ্বাস করতে পারছি না। আমি আবার এই সুন্দর পৃথিবীর আকাশ, গাছ, ফুল, পাখি সব দেখতে পাবো। সত্যি সত্যি আপনারা মানুষ নন, আপনারা হলেন স্বর্গের দেব দেবী। আমি যে কি করে আপনাদের ঋণ শোধ করবো। ও সোমবাবু, আপনাকে এর জন্য এত উতলা হতে হবে না। জানেন তো, এই সব কিছুই ভগবানের দান। ভগবান আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, আবার উনিই সেটা ফেরত দেবেন। আচ্ছা আপনি বলুন তো, তা নাহলে আপনি কিভাবে আমাদের গাড়িতে ধাক্কা খাবেন? তবু আপনারা ভগবানেরই সমান। মানুষ তো ভগবানকে দেখতে পায় না, মানুষের মধ্যে দিয়ে তার অস্তিত্ব অনুভব করে। সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তিনি যেন আপনাদেরকে খুব সুখী রাখেন গো, খুব আনন্দে রাখেন, খুব সুখী করে। সোমবাবু, জানেন তো, সুখ হচ্ছে না অনেকটাই রক্তমুখী নীলার মতো। যাদের সয়ে যায় তারা প্রত্যেকেই ভাগ্যবান, আর যাদের সয় না তাদের চিরদিন দুঃখী হয়ে থেকে যেতে হয়। রেখা দেবী, আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেলেন? না না সোমবাবু, আপনি আপনি এসব নিয়ে একদম ভাববেন না। ওই তো দাদাও চলে এসেছে। হ্যালো ইয়াংম্যান, কেমন আছো? ভালো ভালো ভালো, খুব ভালো। সবই তো আপনাদের দয়া। আরে দয়া দূর, কে কাকে দয়া করে বলো তো? সব হচ্ছে ওই অপরওয়ালার মর্জি। তুমি আমি আমরা তো নিমিত্ত মাত্র। একটু আগে প্রিয়াঙ্কা দেবীর মুখে আমি সব শুনলাম। মানে আমি যে কি করে আপনাদের ঋণ শোধ করবার কথা ভাবছো নাকি? আর ওইসব নিয়ে একদম ভেবো না, টাকা শোধ এমনি এমনি হয়ে যাবে। আফটার অল আমি একজন বিজনেসম্যান। ধার বাকির কারবার তো আমি আবার একদম পছন্দ করি না। আরে কি হলো, আমি তো চুপ করে আছো কেন? মজা করছিলাম আমি। এই শোনো, নিচে ডক্টরের সঙ্গে কথা বলে এসেছি, 2-1 দিনের মধ্যে তোমাকে রিলিজ করে দেবে। তারপর তোমাকে একদিন আমার ডাক্তার বন্ধু ক্লিনিকে নিয়ে গিয়ে আপনার চোখের অপারেশন করানো হবে। আমি নিশ্চিত ওই অপারেশন হয়ে গেলে তুমি তোমার নিজের চোখে আবার পুরো দুনিয়াকে দেখতে পাবে। হ্যাঁ, তুমি তোমার নিজের চোখে আবার পুরো দুনিয়াকে দেখতে পাবে। তবে খুব সাবধান, মাথায় যদি কোনোদিন কোনো বড় আঘাত লাগে তাহলে কিন্তু তুমি তোমার দৃষ্টি আবার চিরতরে হারাতে পারো। তবে ওইসব নিয়ে কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানানোটা এখন তোমার কাজ নয়। এখন তোমার কাজ হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা, তাড়াতাড়ি নিজের চোখে আবার পুরো দুনিয়াকে দেখাই। একদম এখানে থেকে ওকে তুই ডিস্টার্ব করবি না, আমার সঙ্গে চল। আমি আসছি সোমনাথ, চলো। Get well soon, my brother. আসুন 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 দাদা, আসুন আসুন আসি সোমবাবু। আসুন আসুন ম্যাডাম, আসুন। নমস্কার। নমস্কার। পারছি না, কিছুতেই বলতে পারছি না। কি করে বলবো? সোহমদা যে আমার জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কলকাতায় কাউকে কিছু না বলে মঙ্গলদার হাত ধরে মঙ্গলদার বাড়িতে চলে এলাম। পলাশাকেও কিছু বলে আসতে পারলাম না। কমলপুর থেকে ফিরে আমাকে দেখতে না পেলে পলাশা নিশ্চয়ই খুব চিন্তা করবে। ভেবো না গো দাদা, তোমার এই বোন জীবনের উজান স্রোতে নৌকা ভাসিয়ে দিয়েছে। দেখি দেখি কান্ডারি বিহীন আমার এই নৌকা কোনো পাড়ে গিয়ে থামতে পারে কিনা। কিরে টগরি, একা একা কি এত সব ভাবছিস? ভাবনার কি আর কোনো শেষ আছে দাদা? ভাবছি আমার জীবনের কথা, কোথায় ছিলাম আর কোথায় এলাম। গ্রামের জন্য মন খারাপ করছে বুঝি? মিথ্যে বলবো না, তা একটু করছে। আসলে কুসুমডাঙ্গার বাইরে কখনো তো কোথাও পা রাখিনি। কলকাতা শহরে ওই একদিনই সোহমদার সঙ্গে এসেছিলাম, কিন্তু সেই আশাটা যে আমার জীবনে কাল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি গো দাদা। দূর পাগলি, শুধু শুধু এইসব ভেবে মন খারাপ করিস না বোন। এটা জানবি, আমাদের জীবনে যা কিছু ঘটে সব ওই ঈশ্বরের নির্দেশে। আর ঈশ্বর যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। সোহমদাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে উনি কি ভালোটা করলেন বলো তো? নিজের চেনা জন্মভূমি, পরিচিত মানুষ সবাইকে ছেড়ে আমাকে এখানে এনে কেন ফেললেন? বললাম না, আমাদের জীবনে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমরা এখন বুঝতে পারছি না, পরে বুঝবো। আচ্ছা এসব কথা থাক, তার আগে বলতো, আমার এই কলকাতার বাড়িতে এসে তুই কি কোনো অনাদরে আছিস বোন? ছি ছি দাদা, তুমি কি কথা বলছো? তোমার এই বাড়িতে আসার পর আমার একবারের জন্য মনে হয়নি আমি আমার নিজের বাড়িতে নেই।
তোমার মা, তোমার বোন কত সহজে আমাকে আপন করে নিয়েছে। আমি যেন তাদের কতদিনের পরিচিত আত্মীয়, আমি তাদের আত্মার আত্মীয়। আরে সেটাই তো স্বাভাবিক রে, সেটাই তো স্বাভাবিক। কোনো অপরিচিত মানুষকে আমরা যদি আপন করে নিতে না পারি তাহলে আমরা কিসের মানুষ? কিন্তু বাড়িতে এসে মাকে দেখছি না, সন্ধ্যাকেও দেখছি না, ওরা কোথায়? কাকিমা সন্ধ্যা দিয়ে একটু মন্দিরে গেছে, ওই কি একটা মানত করা আছে তার পুজো দিতে। ও হ্যাঁ হ্যাঁ, মা আমাকে কাল রাতে বলছিল বটে। আসলে মা মন্দিরে গেছে না তোর জন্যে। আমার জন্য? হ্যাঁ রে, মা তোর সব কথা শুনেছে, তাই আজ মন্দিরে বিশেষ পুজো উপলক্ষে সেখানে একটা যজ্ঞ হবে। মা সেখানে তোর জন্য মানত করবে যাতে তোর জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। আরে তোকেও তো সঙ্গে নিয়ে যাবার কথা ছিল। আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমিই যাইনি। আচ্ছা দাদা, তুমি এর মধ্যে কুসুমডাঙ্গা গ্রামে যাওনি না গো? না রে, সময় পেলাম কোথায়? সকালবেলায় ঘুম থেকে উঠেই তো সোহমের খোঁজে বেরিয়ে পড়লাম। যে করে হোক, যেমন করে হোক, সোহমকে তোর কাছে এনে দিতে হবে না? কত জায়গায় তো সোহমদার কত খোঁজ করলে, কোথাও তো ওর কোনো খোঁজ পেলে না দাদা। আরে কাল পাইনি বলে আজ পাবো না তার তো কোনো মানে নেই। শোন, আমার কিছু পুলিশ এবং সাংবাদিক বন্ধু আছে, তাদের কাছে আমি সোহমের ব্যাপারটা বলেছি, একটা ছবিও দিয়েছি। তুই দেখে নিস, খুব তাড়াতাড়ি সোহমের একটা খবর আমরা ঠিক পেয়ে যাবো। তোমার কথা বিশ্বাস করতে ইচ্ছা করলো, আমি এখন আর বিশ্বাস করার মতো সাহস পাচ্ছি না গো। ওরে বোন, এত সহজে কি বিশ্বাস হারালে চলে? বিশ্বাস, বিশ্বাস আমাদের মনের একটা শক্তি, একটা সাহস। এই বিশ্বাসের উপর নির্ভর করে কত মানুষ কত অসাধ্য সাধন করেছে, তুই গুনেও শেষ করতে পারবি না। হ্যালো, হ্যাঁ মঙ্গল চ্যাটার্জি বলছি, আপনি কে বলছেন? ও যুগবার্তা কাগজ থেকে। আচ্ছা বলুন, কি কি বললেন? খবর পেয়েছেন? কোথায় কোথায় আছে? ডক্টর রয়েস আই ক্লিনিকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা 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 আচ্ছা। টগরি টগরি টগরি, ঠাকুর তো ডাক শুনেছে, সোমের খবর পাওয়া গেছে। দাদা, সোহমদার খবর পাওয়া গেছে? কোথায় আছে ও? আমি তোকে বললাম না, আমি অনেক জায়গায় অনেককে বলে রেখেছি। এই মাত্র এক সংবাদপত্রের অফিস থেকে এক সাংবাদিক ভদ্রলোক ফোন করে জানালেন সোহম নাকি কোন হাই কলেজে ভর্তি আছে। আরে ওর নাকি চোখের অপারেশন হবে। সোহমদা চোখ অপারেশন হবে? তার মানে সোহমদা আবার দেখতে পাবে? হ্যাঁ তাই তো বললো, কলকাতার কোন নাম করে নৃত্যশিল্পী এবং তার দাদাই অপারেশনটা করাচ্ছে। আর যেহেতু ওরা নাম করলো, তাই চট করে খবরটা আমরা পেয়ে গেলাম। আমি যাবো দাদা সোহমদার কাছে, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, যাবি তো নিশ্চয়ই যাবি, কিন্তু কাজ করি বুঝলি তো, আগে না আমি গিয়ে সবকিছু ভালোভাবে দেখে আসি। বললাম না, আরে ওরা নাম করা লোক, আমাদের মধ্যে চুনোপুটি কি চট করে সেখানে ঢুকতে পারবে? এ বাবা, তাহলে আমরা সোহমদার কাছে যেতে পারবো না? যেতে পারবো না মানে আমাদের সোম আমরা যেতে পারবো না, তাই কি কখনো হয়? তুই এক কাজ করিস, মা মন্দির থেকে ফিরে এলে মাকে এই খুশির খবরটা দিস, বলিস তার মানত করা সার্থক হয়েছে। আমি চলি বোন, আমি চলি। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আমার সোহমদার চোখ অপারেশন হবে, আমার সোহমদা আবার দেখতে পাবে। ভগবান, সত্যি তুমি আছো ভগবান, তুমি যা করো সব মঙ্গলের জন্য। আমি যাই মন্দিরটা তো বাড়ির কাছেই, গিয়ে কাকিমাকে আর সন্ধ্যার দিকে গিয়ে খবরটা দিয়ে আসি, আর তার সঙ্গে ভগবানকে জানিয়ে আসি আমার ভক্তিপূর্ণ প্রণাম, আমার ভক্তিপূর্ণ প্রণাম। রত্ন রত্ন রত্ন, কপাল করে একটা রত্ন আমি পেটে ধরেছিলাম বটে। লোকে বলে সবার কপালে নাকি রত্ন সয় না, তাই আমারও সইল না। নইলে যে কৃষ্ণ মাকে ছাড়া কিছুই চিনত না, তার এখন বাইরের দিকে টানটাই বেশি, মাঝে মাঝে বাড়ি ফেরে না। হায় হায় হায়, আমার এক ভাগ তরকারি তাও কিনা নুনে পুড়ে গেল। কে? পলাশালী? ও কাকিমা! আয় বাবা আয়, আমি তোকেই খুঁজছিলাম, তোকে আমার ভীষণ দরকার। কি দরকার কাকিমা? হ্যাঁ রে, তুই আমার কৃষ্ণের কোনো খবর জানিস? কেন, তোমার কৃষ্ণর আবার কি হয়েছে? আরে সেই জন্যই তো তোর খোঁজ করছিলাম। তুই হলে কি আমার কৃষ্ণের বন্ধু, সব সময় গল্প গুজব করিস বলেই তো জানি। একসঙ্গে গল্প গুজব করলেও এখন আর আমার সময় হয় না কাকিমা। নতুন কাজ পেয়েছি, জোগাড়ে কাজ, আজ এ বাড়িতে কাল সে বাড়িতে আমার যেতে হয়। কাজকর্ম করা তো খুবই ভালো রে বাবা। শুনেছি আমার কৃষ্ণ নাকি কি একটা কাজকর্ম করছে, কিন্তু দুঃখের কথা কি বলবো, সংসার একটা টাকা দেওয়া তো দূরের কথা, কাজটা পাওয়ার পর থেকে ওর বাইরের দিকে টানটাই বেশি, মাঝে মাঝে তো রাতে বাড়িও ফেরে না। কারণটা আমিও স্পষ্ট জানি না কাকিমা, তবে গায়ের অনেকেই বলছে ওকে নাকি প্রায় আজকাল ওই বাগদিপাড়ার দিকে দেখা যায়। বাগদিপাড়া কেন? ওখানে ওর আবার কি কাজ? কথাটা শুনে তুমি আবার আমাকে ভুল বোঝো না কাকিমা, কথাটা আমারও লোকের মুখেই শোনা আর কি। আহা, কে শুনেছিস সেটাই বল না। বাগদিপাড়ায় কালু বাগদির মেয়ে পদ্মকে তোমার কৃষ্ণ ভালোবাসে কাকিমা। কি
পদ্ম দেখতে খুব সুন্দর, তাছাড়া এই প্রেম ভালোবাসা করতে যে তোমার কৃষ্ণ এবার ফেসে গেছে কাকিমা। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! কোন রাক্ষসী আমার ছেলের উপর কুনজর দিল গো! আমার সংসারটা জ্বলে পড়ে শেষ হয়ে গেল। সংসার শেষ হতে আর কি বাকি রেখেছো তুমি যে আজকে হাউদাস করছো? তোমার জন্য, তোমার দুর্ব্যবহারের জন্য সমু বাড়ি ছেড়ে চলে গেছে। কত করে ছেলেটাকে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। শুনলাম তার নাকি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার জন্য আমার এই চোখের অবস্থা। চোখের জল পড়ে পড়ে চোখটা শেষ হতে বসেছে। হয়তো শেষ জীবনে আমিও অন্ধ হয়ে যাব। ছেলেটা অ্যাক্সিডেন্টের পর বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না। কি আবার হবে? ঠিক বেঁচে আছে। ওর হলো আসলার প্রাণ সহজে যাবে না। আর কেন, আর কেন বিধুমুখী, আর কেন? ছোটবেলা থেকে ছেলেটাকে তো গালমন্দ সাপ সাপান্ত অনেক কিছুই করলে, কোনোদিন তো শান্তিতে ভাত পর্যন্ত মুখে তুলে দাওনি। এমনকি ভাতের বদলে মুখে ছাই দিতেও দ্বিধা করনি। আর আজ, আজ তার এই বিপদের দিনে তার জন্য শোক না করতে পারো? দোহাই, দোহাই তোমার, মৃত্যু কামনা করো না, দোহাই। আমার হয়ে গেছে তোমার ছেলের কথা ভাবতে। আমি মরছি আমার নিজের জ্বালায়। তোমার আবার কিসের জ্বালা? কাউকে আগুনে পোড়াতে গেলে সেই আগুনে যে নিজেকেও পুড়তে হয়, এটা তুমি জানো না বাবা? তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না রে মা। এতদিন মা আমাদের জানিয়েছে, এবার তার জ্বলবার সময় হয়েছে। হ্যাঁ, সে তো তোরা বলবি। কারো পোষ মাস তো কারো সর্বনাশ। আমার দুঃখ দেখে তোদের তো আনন্দ হবে। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। এই দেখো, আরে দিন দুপুরে মোড়া কান্না থামাও দেখিনি। এই পলাশ, তুই তো এখানে ছিলিস, তুই কিছু জানিস? জানি, কিন্তু বলবার মতো আমার হাতে টাইম নেই। তুমি বরং কাকির থেকে জেনে নাও। আমি এখন যাই কাকিমা, আমি এখন যাই। এই 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 বয়না, তুই কিছু জানিস? জানি বলতে হ্যাঁ, ভিতরে কাজ করতে করতে মার পলাশের কিছু কথা আমার কানে এসেছে। সবচেয়ে ভালো হয় তুমি মার কাছ থেকেই জেনে নাও। আমি আবার বলবো কি? কিছু বলবার মতো মুখ রেখেছে তোমার ছেলে? হ্যাঁ, ছেলে মানে সমু? এই দেখো, এই সমু আবার কি করলো গো? সমু নয়, কৃষ্ণ, তোমার ছোট ছেলে। যা বাবা, কৃষ্ণ আবার আমার ছোট ছেলে হলো কবে থেকে? হ্যাঁ, আরে যখনই বাপের অধিকার নিয়ে তাকে কিছু বলতে গেছি, শাসন করতে গেছি, তখনই তো তুমি একদম হা 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 করে উঠে বলেছ ওকে কিছু বলবে না, ও আমার পেটের ছেলে। আর আজ কৃষ্ণ অমনি আমার ছোট ছেলে। বাবা, ওগো, ওগো, কৃষ্ণ যে আমাদের মুখ ফুরিয়েছে গো। ও যে অধঃপতনের পথে। এটাই তো হবার ছিল বিধুমুখী, এটাই তো হবার ছিল। ওই কথাই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। বিধুমুখী, বিধুমুখী, হিরেকে ফেলে তুমি কাঁচকে আঁচলে বেঁধেছিলে, তা সেই কাঁচে তো তোমার হাত কাটবে। মনে পড়ে, মনে পড়ে একদিন তোমাকে আমি বলেছিলাম আমার ছেলে সমুর সঙ্গে তুমি যে দুর্ব্যবহার করলে, একদিন আসবে যেদিন তোমার পেটের ছেলে কৃষ্ণর কাছ থেকে তুমি এর থেকেও চরম 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 দুর্ব্যবহার পাবে। আর আজ, আজ আমার সেই কথা অক্ষরে অক্ষরে বলতে চলেছে গো, অক্ষরে অক্ষরে বলতে চলেছে। এই জন্যই তো বলে ভগবানের বার দুনিয়ার বার। ছোটবেলা থেকে আমার ভাইটাকে তুমি বড্ড কষ্ট দিয়ে এসেছো। কি ভেবেছিলে এর বিচার ভগবান করবেন না? করবেন, করবেন। ভগবান তোমার পাপের বিচার করা শুরু করে দিয়েছে। এই তো সবে শুরু। দেখো না, দেখো না, ভগবান তোমাকে কত কঠোর শাস্তি দেন। বিধুমুখী, আজকে তোমার এই কষ্ট দেখে আমার একটুও দুঃখ হচ্ছে না, একটুও নয়, বরং ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ। আর তার সঙ্গে আফসোসও হচ্ছে। এই আফসোসটা কিসের জন্য হচ্ছে জানো? আজকে, আজকে সমু যদি এখানে থাকতো তাহলে আমার থেকে বেশি সে আনন্দ পেত। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না। বেঁচে থাকলে কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না না। বাবা, আমাদের সমু বেঁচে আছে। তুমি দেখবে ও ঠিক একদিন আমাদের কাছে ফিরে আসবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। ঠাকুর, ঠাকুর, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তাই যেন হয়। মাননীয় দর্শক মণ্ডলী, এখন এখন
এখন আপনাদের সামনে হাজির হচ্ছেন আপনাদের মনোহারিণী, হৃদয় তোলপাড় করা নৃত্য শিল্পী মিস প্রিয়াঙ্কা সেন। তার সাথে সাথে আরো একজন নতুন প্রতিভাকে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। গ্রাম বাংলা থেকে উঠে আসা এক তরুণ প্রতিভাবান শিল্পী কুমার সাহা। La 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 আলতো ছোঁয়াতে এক্সেলেন্ট শো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সত্যি সত্যি তোমার গান শ্রোতা দর্শকদের মন জয় করেছে। তুমি যদি এইভাবে এগোতে পারো তাহলে তুমি একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। সবই আপনাদের আশীর্বাদ আর প্রিয়াঙ্কা দেবীর পরিশ্রম। আমি কিন্তু মোটা কোনো দেবী নই, আমি একজন রক্ত মাংসের মানুষ, তাই আমাকে নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। এই সোমনাথ, আমার কথা মিললো তো? হ্যাঁ, এই রনিশ সেন কোনোদিন কোনো ফুল ঘোড়ার ওপরে তার বাজি লাগায় না। সত্যি স্যার, আপনার একেবারে জোহরি চোখ। হাজারটা রত্নর মধ্যে থেকেও খাঁটি রত্নটা চিনে নিতে আপনার একটুও ভুল হয় না। পাই তুলে দিচ্ছে যাতে আমিও ভবিষ্যতে আপনার মতো এরকম একজন খাঁটি জোহরি হয়ে উঠতে পারি। এই তুমি তো জানো সোমনাথ, আমি কোনো প্রণাম নেওয়া পছন্দ করি না। আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি, তোমার উন্নতি বাঁধা। আচ্ছা দাদা, হ্যাঁ, বল। বলছিলাম যে আমাদের তো প্রায় এখানে সমস্ত কাজ শেষ, তো আমরা কি আসতে পারি? হ্যাঁ, তোরা জানা, জাস্ট 5 মিনিট এই পেমেন্টটা নিয়ে চলে আসছি। আচ্ছা দাদা, ঠিক আছে। আসেন সোমবাবু, আসেন। এক্সকিউজ মি ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা বলছি বলে কিছু মনে করবেন না। একটু আগে সোহমবাবুকে আপনার নাম ধরে ডাকতে বলে এখন তাকে বাবু বলে ডাকছেন। না না ম্যাডাম, এটা ঠিক হচ্ছে না। মানে কথা বলছিলাম, এটা এক জায়গায় পৃথক ফল হয়ে যাচ্ছে না। ঠিক ঠিক ঠিক, কারেক্ট কারেক্ট, একদম ঠিক। সত্যি তো এই তোর এখন একসাথে ফাংশন করছিস, আনন্দ করছিস, নাচছিস, গাইছিস, তাহলে এই আপনি আগে বাবু দেবী এগুলো কেন? আজ থেকে নো আপনি, অনলি তুমি। আচ্ছা বাবা, ঠিক আছে দাদা, তুমিও না সত্যি। আচ্ছা ঠিক আছে, আসুন সোম। সরি সরি সরি, এসো সোম, এসো এসো। এই শোন না, তোর এই বাইরে লনে গিয়ে বস, আমি আসছি। সত্যি সোমনাথ, তুমি তো দেখছি দিন দিন বেশ বড় হয়ে উঠছো। তার মানে স্যার? বুঝতে পারলে না? আরে বাবা, আমিও তো ঠিক এটাই চাইছিলাম। আমিও তো চাইছিলাম ওদের মধ্যে একটা মাখো মাখো আই মিন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক। কারণ ওরাই তো আমার তরুপের তাস। স্যার, আপনার কথাটা আমি বুঝতে পারলাম না স্যার। সহজ কথাটা বুঝতে পারলাম না সোমনাথ। এতদিন আমি প্রিয়াঙ্কাকে দিয়ে ইনকাম করতাম, আর এবার তো আমি দুজনকে দিয়ে ইনকাম করব। তার মানে এখন থেকে তো আমার প্রফিটটাই ডাবল হয়ে গেল। ডাবল ডাবল ডাবল। হ্যাঁ, প্রিয়াঙ্কা ম্যাম না হয় আপনার ঘরের মেয়ে, তাকে কিছু দিতে হবে না, কিন্তু সোহমবাবুকে কি কিছু না দিয়ে পারবেন? দেব না, কে বললো? দেব তো, দেব, নিশ্চয়ই দেব, তবে কিছু দেব, কিছু। তার মানে? গ্রাম থেকে শহরে ছিল ভিক্ষে করতে, তাই ভিক্ষে দেবার মতো করেই অল্প কিছু দিয়ে দেব। হ্যাঁ, সোহমবাবু না হয় এখন নতুন, এসবের কিছু বোঝেন না, কিন্তু যখন উনি জানতে পারবেন যে আপনি ওনাকে ঠকাচ্ছেন, তখন সেই তখনকার কথা চিন্তা করেই তো আমি আমার বোন প্রিয়াঙ্কাকে ওর চোখের সামনে ঝুলিয়ে রেখেছি। এই আমি আমার নিজের বোন বলে বলছি না, আমার বোন প্রিয়াঙ্কার শরীরের মধ্যে না একটা অদ্ভুত চুম্বক আছে, চুম্বক। যে কোনো ছেলে একবার ওকে দেখলেই ওর প্রেমে পড়ে যায়। সেই জন্যই তো শুভদীপ সান্যাল থেকে শুরু করে সুরত সিং, এরকম কত মুরগি তো আমি দেখলাম। এরা প্রত্যেকে আমার বোন প্রিয়ার রূপের চটকে গিয়ে আমার ব্যাংক ব্যালেন্সটাকে কিভাবে বাড়িয়ে তুলছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ সোমনাথ। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, কিন্তু সব কিছুর একটা সময় আছে। আর সব থেকে যেটা বড় সেটা হলো সত্যকে কোনোদিনও চেপে রাখা যায় না স্যার। সত্যকে
চেপে রাখতে জানতে হয় সোমনাথ। আর আমি যে কত বড় একটা সত্যকে চেপে রেখেছি সেটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি বুঝবে আমি আসলে কত বড় হারামি। এই আমি কিন্তু আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে দিলাম, ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে দিলাম, কিন্তু এবার আমি যাব আমার ডিউ পেমেন্টটা তুলে নিয়ে আসতে। ততক্ষণ সোহম আরো বেশি করে জড়িয়ে পড়ুক আমার বোন প্রিয়ার রূপের মোহমায়া। মায়া? হ্যাঁ প্রিয়া, মায়া মায়া। ব্যাপারটা না কিরকম আমার কাছে মায়া বলে মনে হচ্ছে সবটার জন্য ম্যাজিক। আর তুমি আর অনিদ্দা হলো সেই ম্যাজিকের ম্যাজিশিয়ান। আমরা ম্যাজিশিয়ান? তা নয় তো কি। আরে বাবা, গ্রামের এক চাষির ঘরে জন্মানো অত্যন্ত সাধারণ ছেলে ছিলাম আমি। ছোটবেলাতেই মাকে হারিয়ে সৎ মায়ের লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি। তারপর আবার ছোটবেলাতে চোখের দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছিলাম, সেটা অবশ্য তোমাদের চেষ্টাতেই ফিরে পেয়েছি। জানো প্রিয়া, আমি নিজের মনের দুঃখ ভোলাবার জন্য আমি নিজের মনেই গান গাইতাম। হ্যাঁ, বাবা, দিদি, টগরি, আমার গ্রামের মানুষ এরা আমার গান পছন্দ করলো। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার গান এত মানুষ ভালোবাসবে, তাদের ভালো লাগবে, তারা আমাকে পছন্দ করবে। তাহলে আমার জীবনে ঘটে চলা এই ঘটনাগুলো ম্যাজিক নয় নাকি তোমরা ম্যাজিশিয়ান নও? তোমরা গড়ে দিতে পারো একটা মানুষের জীবনের ভবিষ্যৎ। না সোহম, আমরা তো ম্যাজিশিয়ান নই। তোমার জীবনে ঘটা যে জিনিসগুলো যেগুলো তোমার এত আশ্চর্য বলে মনে হচ্ছে সেগুলো কোনোটাই আমরা ঘটাইনি, ঘটিয়েছে ওই উপরওয়ালা। উনি হলেন আমাদের জীবনের একমাত্র ম্যাজিশিয়ান। আচ্ছা যাকে বাদ দাও তো ওসব কথা। আচ্ছা সোহম, তুমি না বলেছিলে যে তোমাকে না দেখতে পেয়ে তোমার বাবা দিদি ভীষণ চিন্তা করছে? হ্যাঁ, চিন্তা তো করছে, আর আমারও খুব যেতে ইচ্ছে করছে। তবে রনিতদাকে এখন আমাকে যেতে দেবেন? শুনলাম সামনে নাকি আরো কয়েকটা প্রোগ্রাম আছে। আরে বাবা, তাতে কি হয়েছে? প্রোগ্রাম আছে, প্রোগ্রাম তো থাকবেই। এই দেখো না, অল্প কয়েকদিনের মধ্যে তুমি আর আমি একসাথে কতগুলো প্রোগ্রাম করে ফেললাম। আর তুমি বরং এক কাজ করো, তুমি বাড়ি থেকে 2-3 দিনের জন্য ঘুরে এসো। না প্রিয়া, তোমাকে আমি বলেছিলাম না যে খালি হাতে আমি বাড়ি ফিরতে পারবো না। বাবার দেনা সুদের টাকা সঙ্গে নিয়ে তারপর আমি বাড়ি যাব। আরে বাবা, তো সে কত টাকা আমাকে কি বলা যায়? আরে এইভাবে বলছো কেন? হ্যাঁ, আরে বাবা, তোমাকে না বলার কি আছে? তুমি তো আমার নিজের লোক। নিজের লোক? তা নয় তো কি, এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, তা নয় তো কি। আরে বাবা, লোকে বলে না যে 2-1 পা একসঙ্গে হাঁটাহাঁটি করলে নাকি ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তাহলে দেখো আমি তোমার সঙ্গে একই সঙ্গে গানের অনুষ্ঠান করছি, একই বাড়িতে আছি, তাহলে তুমি আমার নিজের লোক হলে না? সত্যি সোহম, তুমি খুব সহজ সাদাসিধে একটা ছেলে, জানো তো। এই পৃথিবীতে সকলে যদি তোমার মতো তো সহজ সরল হতো না, তাহলে জানো তো কাউকে আর এই অশান্তির আগুনে পুড়তে হতো না। আরে কি ব্যাপার এত দুঃখী কথাবার্তা কি হচ্ছে? হ্যাঁ, তোমার মনে দেখছি একটা অশান্তির আগুন জ্বলছে। আচ্ছা, আমাকে কি বলা যায়? দেখো না, বলে দেখি আমি তোমার মনের অশান্তিটা দূর করতে পারি কিনা। বলবো সোহম, তোমাকে নিশ্চয়ই বলবো। আরে বাবা, তোমাকে ছাড়া কাকে বলবো বলো তো? কিন্তু তার আগে তুমি বলো যে তোমার বাবার দেনা শোধের জন্য ঠিক কত টাকা দরকার? প্রায় 60-70 হাজার টাকার মতো লাগবে আর কি। 60-70 হাজার? হ্যাঁ প্রিয়া, ওই দিদির বিয়ের জন্য কিছু টাকা বাবাকে ধার করতে হয়েছিল, তারও আগে আমার চোখের চিকিৎসার জন্য কিছু টাকা বাবাকে ধার করতে হয়েছিল। তবে তুমি উনি একদম চিন্তা করো না। আরে বাবা, আমরা তো একই সঙ্গে গানের অনুষ্ঠান করছি, ও টাকা আমি ঠিক জোগাড় করে নেব। ও বাড়ি যাওয়ার কথা আরে বাবা, আমার বাবা দিদি এতদিন যখন আমাকে না দেখে থাকতে পেরেছে, তখন আর কয়েকটা দিন না হয় থাকবে। না সোহম, কাছের লোককে কখনো কষ্টে রাখতে নেই, জানো তো। আর তাছাড়া দাদা হয়তো তোমাকে এই মুহূর্তে এতগুলো টাকা দিতে রাজি হবে না, তবে আমি তোমাকে দেব। তুমি দেবে? হ্যাঁ, আরে বাবা, তাতে কি হয়েছে? একটা বন্ধুর পাশে একটা বন্ধুই তো দাঁড়ায়। আর তাছাড়া আমরা তো শুধুমাত্র বন্ধু নই, আমরা দুজনের খুব কাছের মানুষ, যাকে বলে একান্ত আপন। আমি কালই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিলে তোমাকে দেবো। আর তুমি বরং এক কাজ করো, এখন তো 2-3 দিন কোনো প্রোগ্রাম নেই, তাই কোনো অসুবিধা হবে না, তুমি বরং বাড়ি থেকে ঘুরে এসো। তবে সোহম, টাকাটা যে আমি তোমাকে দেবো এই কথাটা দাদা যেন জানতে না পারে। আরে না, আসলে মানে আমি কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো ঠিক বুঝে উঠতে পারছি না আর কি। সোহম, বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে কখনো কোনো ধন্যবাদ, থ্যাঙ্কস কিচ্ছু হয় না সোহম। তবে তুমি আমাকে কথা দাও যে তুমি আবার আমার কাছেই ফিরে আসবে, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি তোমাকে এই মুহূর্তে কথা দিতে পারছি না, তবে
তবে আমি চেষ্টা করবো তোমার জীবনে তোমার পাশে পাশে সবসময় থাকার। সত্যি 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 একেবারে সত্যি। তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীলাকাশ, সেই নীল মুছে গিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি দেখেছো কি? ঈশ্বর, ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। তাই তো এত বছর বাদে বিধুমুখী তার ছেলের জন্য কষ্ট পাচ্ছে। পাবেই তো, পাবেই তো। আমার ছেলে সমুকেও কম কষ্ট দিয়েছে। ওর দুর্ব্যবহারের জন্য সমু বাড়ি ছেড়ে চলে গেছে। অ্যাক্সিডেন্টের পর ছেলেটা বেঁচে আছে না মরে গেছে জানি না। বেঁচে থাকলেও কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। ও বাবা, কাল রাতে তো না খাওয়ার মতো দুপুরো ভাত খেয়েছো, এখন তো অনেক বেলা হয়ে গেল, একটু মুড়ি আলু ভাজা দেবো? কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। খেতে বলবি না আমাকে। এইভাবে দিনের পর দিন তুমি যদি না খেয়ে থাকো, তুমি যে অসুখে পড়ে যাবে বাবা। আমি তো তাই চাই রে মা, আমি তো তাই চাই। আমি চাই আমার একটা কঠিন অসুখ হোক। ও মায়ের জন্য বুঝি তোমার একার কষ্ট হয়, আমার বুঝি হয় না? তুমি দেখো ভাই একদিন ঠিক আমাদের কাছে ফিরে আসবে। ওরে মা, বেঁচে থাকলে তো ফিরে আসবে, হয়তো বেঁচে। না না, অমন কথা বলো না। আমরা এমন কোনো পাপ করিনি যে ভাই আমাদের কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে। বাবা, ও বাবা, চলো আমরা দুজনে মিলে অল্প করে দুটো মুড়ি খাই। তোকে বললাম না আমার খিদে নেই, আমি খাবো না, আমাকে বলবি না কেমন? বাবা ওরা বলতে বড্ড জেদ করিস তো মা। চলো বলছি খাবো না, খাও খাও। মা, এই মা, মা, এই মা, ডাকছি শুনতে পাচ্ছিস না? কেন ডাকছিস কেন? এ কি রে, সকালবেলায় মদ গিলেছিস? বেশ করেছি, খেয়েছি। আরে তোমার কি, তোমার পয়সা খেয়েছি নাকি? দেখো, এই এক কথা নিয়ে রোজ রোজ গান গান করতে আমার ভালো লাগে না। খাওয়ার জিনিস খেয়েছি, তাতে আবার সকাল বিকেল কি আছে শুনি? কাল রাতে তুই কোথায় ছিলিস? গাজীপুরে আমার এক বন্ধুর বাড়ি। আর কত মিথ্যে বলবি? মিথ্যে বলে বলে তো মিথ্যের পাহাড় বানিয়ে ফেলেছিস। কি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছিস, কারণ কাল রাতে তুই ওই বাগদি পাড়ায় পদ্মদের বাড়িতে ছিলিস। আর শুধু কালই নয়, এই যে তুই মাঝে মাঝে বাড়ি ফিরিস না, সেটাও তুই পদ্মদের বাড়িতেই থাকিস। ছি ছি ছি, তোর গুণের কথা শুনে আমার যে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে তা দাও না। এ তোমাকে নিষেধ করেছে শুনি। কি? তুই আমায় মরতে বলছিস? তুমি বেঁচে থেকে আমার কোন কাজে লাগবে শুনি? যাক, আমার আর পদ্মের ভালোবাসার কথা যখন জেনেই গেছো, তখন আর কোনো ঝামেলায় রইল না। আর হ্যাঁ, সামনের মাসেই আমি পদ্মকে বিয়ে করছি। বিয়ে করে বউ নিয়ে থাকবি কোথায়? কেন? এই বাড়িতে। ওই মেয়েকে বিয়ে করে যদি এই বাড়িতে নিয়ে আসিস, তাহলে ছেটিয়ে দুটোকে বিদেয় করব। অত সোজা নয়। আমাকে তুমি তোমার ওই সতীনের ছেলে পাওনি। দরকার হলে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কি? আজ তুই আমাকে এত বড় কথা বললি?
অথচ তোর জন্য আমি কি না করেছি। তুই একটু ভালো থাকবি বলে ওই অন্ধ ছেলেটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোর জন্য আমি সবার সঙ্গে লড়াই করেছি, আর সেই তুই আজ আমাকে। আমি কি তোমাকে এইসব করতে বলেছিলাম? নাকি বলেছিলাম দাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? দাদা? হ্যাঁ দাদা। বড় ভাইকে সবাই দাদা বলে, কিন্তু তুমি আমাকে তা কোনোদিন বলতে দাওনি। তুমি আমাকে বলেছিলে ওর নাম ধরে ডাকতে। তুমি আমাকে খারাপ করে দিয়েছো মা। এসব তোমার পাপেই হচ্ছে। তোমার জন্য বাবা আজ অসুস্থ হয়ে গেছে। তোমার জন্য দিদি বাবা কেউ আমার কাছে আসে না। পাড়ার লোকেরা আমাকে দেখলে টিটকিরি করে, গাল মন্দ দেয়। শুনতে খুব খারাপ লাগছে। আরো শোনো, তোমার জন্যই বাবা আর চোখে দেখতে পায় না। তোমার জন্য দিদি বাবা কেউ আমাকে ভালোবাসে না। আজ তুই আমাকে দোষ দিচ্ছিস? চলে যা, চলে যা তুই এই বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। কেন যাব? এটা আমার বাবার বাড়ি, আমি এখানেই থাকবো। দরকার হলে তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো। তবে রে বাঁদর ছেলে, একটি চলে। আমি বাঁদর? আমি ইতর? কৃষ্ণ, তোর এত বড় সাহস, তুই মায়ের গায়ে হাত তুলেছিস? তোর হাত আজ আমি ভেঙে দেবো জানোয়ার। আমার হাত ভেঙে দাও। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। আয় ওর এদিকে, এদিকে আয়। তুই তুই মদ খেয়ে বাড়িতে এসেছিস? হ্যাঁ, এত নিচে নেমে গেছিস তুই? এত তোর অধঃপতন হয়েছে? ছি কৃষ্ণ, হ্যাঁ বল বল, কেন তুই মায়ের গায়ে হাত তুলেছিলি? যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছে, সেই মায়ের গায়ে তুই হাত তুলেছিস কৃষ্ণ? ছি কৃষ্ণ, ছি 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 কৃষ্ণ। কে এসেছে? কার গলা? চেনা চেনা গলা লাগছে। কে এসেছে? কে এসেছে? কার গলা শুনতে পাচ্ছি? কে? সমু, বাপ তুই বেঁচে আছিস বাপ? তুই বাড়ি চলে এসেছিস বাপ? আমার আজ বড্ড আনন্দ হচ্ছে রে বাবা। তুই বেঁচে আছিস, বাড়ি ফিরে এসেছিস, বড্ড আনন্দ হচ্ছে। বেঁচে আছি বাবা, বেঁচে আছি। কিন্তু বাবা, বাবা তুমি কত বুড়ো হয়ে গেছো, চোখে চশমা পড়েছো। ও বাবা, তুই চোখে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আরে এই অসম্ভব কাজটা কি করে সম্ভব হলো বাবা? বলছি বাবা, বলছি ওই কলকাতায় যাদের গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওনারাই আমার চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। বাবা 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 বাবা, ঠাকুর ঠাকুর ঠাকুর। ভাই, আমার সোনা ভাই, আমার ভাই, তুই আমার চোখে দেখতে পাচ্ছিস? তুই আমার চোখে দেখতে পাচ্ছিস দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে রে। এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি আমার ভাই। তুই তো আমার ময়না দিদি, তাই না? কোন সে ছোটবেলায় তোকে দেখেছিলাম, আজ এত বছর পর তোকে দেখছি। কি সুন্দর দেখতে হয়েছিস রে দিদি। আজ এত বছর পর তোকে দেখে না আমার এই বুকের ভেতরটা ভীষণ ভীষণ হালকা লাগছে রে, ভীষণ খুশি। জানিস ভাই, আমি রোজ তোর কথা ভাবতাম। আমিও তো রোজ তোদের কথা ভাবতাম, জানিস, খুব মনে পড়তো তোদেরকে আমার, জানিস দিদি, খুব মনে পড়তো। কি রে ভাই, তুই এখনো মাথা নিচু করে আমার উপর রাগ করে দাঁড়িয়ে থাকবি? যা যা, মায়ের কাছে ক্ষমা চেয়ে নে, যা। আগে তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি যা করেছি তা ভুল করেছি। কি বললি? দাদা? জানিস ভাই, ছোটবেলা থেকে না তোর মুখ থেকে দাদা ডাকটা শুনবো বলে না আমি ব্যাকুল হয়ে থাকতাম রে। আজ তোর মুখে দাদা ডাকটা শুনে না আমার এই বুকের ভেতরটা ভীষণ ভীষণ খুশি রে, ভীষণ হালকা লাগছে আমার। আয় আয় আমার বুকে আয়। দাদা ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাই। শোন না, ভুলের কথা বলছিস তো, ভুল কিন্তু মানুষ মাত্রই করে, আর সেই ভুল মানুষই শুধরে নেয়। যা, নিজের ভুল যখন বুঝতে পেরেছিস তখন আমার কাছে নে, যা মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। মা, ও মা, তুমি ভাইকে ক্ষমা করে দাও। ওরে, তোর মতো এত বড় মনের ছেলের মা হওয়ার যোগ্যই আমি নই রে। তোর উপর কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, ঠিক মতো খেতে পর্যন্ত দিইনি, কথা বলিনি। আর আজ
কি করছো? কি করছো মা? ও কথা বলে তুমি আমাকে অপরাধী করো না মা, অপরাধী করো না। তোমার পেটে না জন্মালেও ছোটবেলা থেকে আমি তো তোমাকেই মা বলে জানি। তুমি শুধু আমার মা নও, তুমি মর্তের জীবন্ত দেবী, জননী জন্মভূ বিশ্বের গাদে ফিকারিয়েছি। অনেকদিন মা বলে ডাকিনি গো, বুকের ভেতরটা না ভীষণ কেমন করছে। আমাকে একটু প্রাণ খুলে মা বলে ডাকতে দাও, প্রাণ খুলে মা বলে ডেকে আমার এই বুকের ভেতরটা একটু হালকা হতে দাও মা। ডাক ডাক বাবা। মা তুই দেখিস বাবা, এবার থেকে আমি তোর সত্যিকারের মা হব, সত্যিকার আমার মা। মা, ও মা, তুমি কিন্তু ভাইকে এখনো ক্ষমা করলে না? ক্ষমা? ক্ষমা করবার মতো কোনো কাজ করেনি। তুই কি জানিস, বাগদিপাড়ার একটা মেয়েকে বিয়ে করবে বলে ও কথা দিয়ে এসেছে। তাতে কি হয়েছে মা, তাতে কি হয়েছে? এসব জাত পাত উঁচু নিচু ঠাকুর সৃষ্টি করেনি গো, তোমার আমার মতো মানুষেরই সৃষ্টি। হ্যাঁ, কোনো মানুষকে না ছোট ভাবা উচিত না, একদম কোনো মানুষকে ছোট ভাববে না ছোট। হ্যাঁ, তবে হ্যাঁ দেখে নিতে হবে মানুষটা ভালো কিনা। আমি বলি কি, ভাই যে মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করেছে, মানে এতদিন প্রেম করেছে, ওই মেয়েটার সাথে ভাইয়ের বিয়ে হবে। কি বাবা, আমি ঠিক বলিনি? একদম ঠিক কথা বলেছিস বাবা, কোনো মানুষকে ছোট ভাবতে নেই কোনো। বাবা বলছিলাম, ওই সুদখোর যতীন জ্যাঠার কাছে আমাদের কত টাকা দেনা আছে বলো তো? দেনা তা প্রায় ধর 1060। 60,000 টাকা। দাঁড়াও, ধরো 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 ধরো, এতে 70,000 টাকা আছে বাবা। হ্যাঁ বাবা, তুমি ওই দেনাটা কিন্তু আজকেই মিটিয়ে দিও, একদম দেরি করবে না, দেনাটা আজকেই মিটিয়ে দিও। আর বাকি টাকাটা তুমি সংসার খরচের জন্য তুলে রেখো, আজ থেকে তোমাকে আর একদম কষ্ট করতে হবে না বাবা। এতগুলো টাকা তুই কোথায় পেলি রে বাবা? বাবা তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। তোমার ছেলে সময় এমন কোনো কাজ করবে না যাতে তোমার মাথা হেট হয়। এটা আমার সৎ পথে রোজগার করা টাকা বাবা। হ্যাঁ ও মা, শুনছো? আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার এই বড় ছেলে সমর, বুঝলে বাবা? বাবা বাবা, এতদিন পর ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বাবা। বাবা আমি বলছিলাম কি, একটু বেরোবো। আর কোথায় বেরোবি? ওই যাদের স্নেহ ভালোবাসায় এতদিন আমি বড় হয়েছি, একটু দেখা। তাড়াতাড়ি আসবি। কে বাবু ভাইয়ের চোখ ভালো করে দিয়েছেন, তিনি বোধহয় ভাইকে একটা ভালো চাকরিও দিয়েছে। বাহ 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 বাহ। এই ছোট গোগা, এদিকে এদিকে তাড়াতাড়ি 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 শোন, আজই ওই বাগদিপাড়ায় গিয়ে মেয়েদের বাড়িতে গিয়ে বলা হয় যে কালকে আমরা সবাই মিলে গিয়ে তোর বিয়ের পাকাপাকি দিনক্ষণ একদম সব ঠিক করে আসবো। সত্যি বলছো? সত্যি 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 বলছো? আরে সত্যি সত্যি তুমি যাবে? সত্যি যাবো। মা, ভাই ভালো হয়ে গেছে মা, ওকে তুমি ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করো মা। আমাকে ক্ষমা করো মা, আমি যা করেছি তা সত্যি সত্যি ভুল করেছি। ওঠ ওঠ হতভাগা, দেখ সন্তান যতই অন্যায় করুক, মা কি তাকে ক্ষমা না করে থাকতে পারে? তুই ভালো হ বাবা, তুই ভালো হ। দেখো মা, আজ থেকে আমি ভালো হয়ে যাব, তোমার সত্যিকারের ভালো ছেলে হয়ে যাব। তোকে শুধু আমি একটা কথাই বলি, তোকে আমার ছেলে হতে হবে না, তুই তো দাদার ভাই হ, তোর দাদার যুগ্গী ভাই হ। বাড়ির দরজায় তালা দেওয়া, উঠোনের অবস্থা দেখে মনে হচ্ছে অনেক দিনই বাড়িতে কেউ নেই। তাহলে টগরি, পলাশদা এরা সব গেল কোথায়? সন্ধ্যা সন্ধ্যা, তুমি ফিরে এসেছো? আমি পুকুর পাড়ে ছিলাম, ওখানেই শুনলাম তুমি আমাদের বাড়ির দিকে এসেছো, তাই তো আমি ছুটতে ছুটতে চলে এসেছি। দাদা দাদা, তুমি আবার দেখতে পাচ্ছ দাদা? হ্যাঁ গো দেখতে পাচ্ছি। আর এইসব কি করে হলো তোমাকে আমি সব পরে বলবো। তার আগে তুমি বলো তো, মানে তোমার দিদিমণি মানে টগরি কোথায়? দিদিমণি কি হলো? দিদিমণি করে আটকে গেলে বলো না, তোমার দিদিমণি মানে টগরি কোথায়?
তোমার অ্যাক্সিডেন্টের পর আমি কয়েকদিনের জন্য বাইরে মজুর খাটতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে দেখি ঘরে তালা, দিদিমণি নেই। নেই মানে? নেই মানে তুমি গায়ের লোকদের কিছু জিজ্ঞেস করনি? জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউ কোনো কথার উত্তর দিতে পারলো না। সেই থেকে দিদিমণি ফেরার আশায় আমি এই দাওয়াতেই পড়ে থাকি। তাহলে তাহলে মঙ্গলদা কোথায়? দিদিমণি চলে যাওয়ার পর মঙ্গলদাকে এই গায়ে আর দেখা যায় না। তবে গায়ের কয়েকজন বলছিল মঙ্গলদা নাকি গায়ের স্কুলে চাকরি ছেড়ে দিয়ে শহরে চলে গেছে। তবে তবে হারানখুড়ো অন্য কথা বলছিল। হারানখুড়ো? হারানখুড়ো মানে আমাদের ওই নিচ পাড়ার হারানখুড়ো তো? হারানখুড়ো কি বলছিল গোপালসদা? বলো না, আমাকে বলো। সেটা খুব বাজে কথা, তোমার শুনতে খারাপ লাগবে, আমারও খারাপ লেগেছিল, তাই ওই হারানখুড়োর কথা আমি বিশ্বাস করি। আরে বাবা, বিশ্বাস অবিশ্বাস সুখ দুঃখ সব পরে হবে, তার আগে তুমি বলো তো হারানখুড়ো কি বলছিল? বলো না গোপালসদা, আমাকে বলো, বলো না কি বলছিল হারানখুড়ো, বলো না। হারানখুড়ো বলছিল হ্যাঁ, মঙ্গলদা নাকি দিদিমণিকে নিয়ে কলকাতায় চলে গেছে। কলকাতায় মঙ্গলদা নাকি ভালো একটা চাকরিও পেয়েছে, আর আর ওরা নাকি বিয়েও করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। ভুল কথা বলছো তুমি, ভুল কথা বলছো তুমি। আমার টগরি, আমার টগরি, আমার টগরি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমার টগরি, আমার টগরি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে না। টগরি, টগরি, টগরি তুমি কোথায়? দেখো তোমার সব ফিরে এসেছে তোমার কাছে, তোমার কাছে চোখ ফিরে পেয়েছে। টগরি, টগরি, টগরি তুমি আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না? তুমি আর পাঁচটা মানুষের মতো আমি অন্ধ বলে আমার হাতটা ছেড়ে দিলে টগরি। টগরি দেখো তোমার সব ফিরে এসেছে তোমার কাছে, চোখ ফিরে পেয়েছে, সবাইকে দেখতে পাচ্ছে, শুধু তোমাকে দেখতে পাচ্ছে না। না না, যে চোখ দিয়ে আমি আমার টগরিকে দেখতে পাচ্ছি না, আমার যে চোখ লাগবে না, আমার লাগবে না এই চোখ, আমি নষ্ট করে দেব, নষ্ট করে দেব আমি এই চোখ। সে আর ফিরে আসে না সোমনাথ। না না স্যার, সোহমবাবু ঠিকই ফিরে আসবে, বহুদিন ঘর ছাড়া, তাই ম্যাডামকে বলেই উনি বাড়িতে গেছেন। সোহম যে ফিরে আসবে সেটা তো আমিও জানি সোমনাথ, কারণ সোহমের প্রয়োজনের লেজটাই তো এখানে পোঁতা। স্যার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই সহজ ব্যাপারটা বুঝতে পারলো না সোমনাথ। আর সোহমের দরকার টাকা, আর আমি ওকে সেই টাকা রোজগারের পথটা বলে দিয়েছি। ও খুব ভালো করে জানে গ্রামের রাস্তায় ভিক্ষা করে করে ও যে টাকাটা ইনকাম করবে, আমার এখানে একটা ফাংশন করে ও সেই টাকাটা ইনকাম করতে পারবে। তাই সোহমকে তো এখানে ফিরে আসতেই হবে সোমনাথ। স্যার এটা আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার। আরে সালা, আমার নাম রনিত সেন, আর আমার জীবনে তো আবার টাকাটাই মেন। এই সোমনাথ, মহাভারত পড়েছো? হ্যাঁ স্যার। মহাভারতের কৃষ্ণকে চেনো? হ্যাঁ। মহাভারতের কৃষ্ণর সঙ্গে না আমার একটা অদ্ভুত মিল আছে। কিরকম স্যার? মহাভারতের কৃষ্ণ যেমন দ্রৌপদীকে তার বিপদের সময় শাড়ি প্রদান করেছিল, ঠিক তেমন আমিও যে কোনো অভাবের অভাব ঘোচাবার জন্য তাকে তার প্রয়োজনের সময় তার রোজগারের পথটা বলে দেয়, কিন্তু আমি তাকে সেটা একা ভোগ করতে দিই না সোমনাথ। সে তো নিশ্চয়ই, সে যদি একাই সবটা ভোগ করবে, মানে কথা বলছিলাম, আপনি কি তাহলে বুড়ো আঙুল চুষবেন? কারেক্ট কারেক্ট কারেক্ট। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ সোমনাথ। সেই জন্যই তো তোমার সেই দিনকার কথাগুলো আমাকে বড্ড ভাবাচ্ছে। সত্যি যদি সোহম কোনোদিন বুঝতে পারে যে আমি ওকে ঠকাচ্ছি, সত্যি যদি সোহম কোনোদিন বুঝতে পারে যে আমি ওর সমস্ত টাকা আত্মসাৎ করে নিচ্ছি, তখন কি হবে? কি আর হবে? কোকিলের বাচ্চা চোখ ফুটলে সে যেমন কাকের বাসা থেকে উড়ে পালিয়ে যায়, সোহমবাবু আপনাকে টাটা করে কেটে পড়বে। এই না,
কেটে পড়লে তো হবে না, সেই জন্যই তো আমি একটা মোক্ষম প্ল্যান ভেবেছি। কি প্ল্যান স্যার? এই আমি ভাবছি আমার বোন প্রিয়াঙ্কার সঙ্গে আমি সোমের বিয়েটাই দিয়ে দেব। কিন্তু প্রিয়াঙ্কা ম্যাম যদি আপনার কথা মানতে না চান, মানে কথা বলছিলাম উনি যদি বিয়েতে রাজি না হন তো? এই আমি না শুনতে শিখিনি সোমনাথ, আমার জীবনে না বলে কোনো শব্দ নাই। আর তাছাড়া আমি নিজেকে যতটা না জানি তার থেকে অনেক বেশি আমি জানি আমার বোন প্রিয়াঙ্কাকে, তাই আমার কথাই হবে শেষ কথা। দাদা, তোমরা কার কথা আলোচনা করছো? এই কার কথা আলোচনা করছি? তোর কথা। আমার কথা? হ্যাঁ রে বোন, আমি তোকে ছাড়া আর কাকে নিয়ে ভাববো বলতো বোন? আমি তো তোকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সুন্দর ভবিষ্যৎ করে দিয়ে যাব। ছি 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 ছি, আবার কি অলক্ষণে কথা দাদা? তোমার এমন কি বা বয়স বলো যে যার জন্য তুমি এইসব কথা বলছো? না রে বোন না, বাচ্চা মোরা তোর আমার উপরে ডিপেন্ড করে না, সব হচ্ছে ওই ওপরওয়ালার মর্জি। তাই আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে সুন্দর করে বিয়ে দিয়ে সংসারী করে দিয়ে যাব। কিন্তু আমি তো বিয়ে করব না দাদা। কেন বিয়ে করবি না কেন? আমি ডান্স নিয়ে থাকতে চাই, জীবনে ডান্সই আমার প্রথম ভালোবাসা। আর তাছাড়া তুমি বলো তো, ভালোবাসার এই ছোট্ট কুঠুরিতে একসাথে কি দুজনকে রাখা যায়? এটা ম্যাডাম আপনার ভুল ধারণা যে রাধের সাথে চুলো বাঁধে। আচ্ছা ওই সব কথা ছাড়, তুই আমাকে একটা কথা বলতো, তুই আমাকে বিশ্বাস করিস তো? আরে বাবা হ্যাঁ, নিজের থেকে অনেক বেশি। বাস তাহলে তো হয়েই গেল। আরে বাবা তুই যেমন তো ডান্স ছাড়া থাকতে পারবি না, তেমন আমিও তো তোকে ছাড়া থাকতে পারবো না রে বোন। কারণ তুই যে আমার টাকার গাছ, আর সেই গাছটাকে তো আমি আমার বাগানেই পুঁতে রাখবো নাকি? এই বোন। হ্যাঁ বলো। এই আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে, আমার ইম্পর্টেন্ট কাজ রয়েছে, ব্যাংকে যেতে হবে। সোমনাথ আজকে আমাদের ব্যাংকে যাওয়ার ডে, তাড়াতাড়ি চলো। এই শোন না, আমি আসছি। ঠিক আছে। তোকে কিন্তু বিয়েটা করতেই হবে বোন, করতেই হবে। এই আমি গেলাম রে, চলি। বাবা দাদা না সত্যি বিয়ে করে আমার মাথায় খারাপ করে দেবে। তাই ম্যাডাম কিছু বলবে? ছোট মুখে একটা বড় কথা বলে যাই, কাউকে এতখানি ভালোবাসবেন না, বিশ্বাস করবেন না যাতে ভবিষ্যতে নিজের কাছে নিজেকেই অপরাধী হয়ে থাকতে হয়। আমাদের এই মন হলো একজন বড় বিচারক, তাই যখন যা কিছু করবেন মনের অনুমতি নিয়েই করবেন। আমার কথাটা একবার ভেবে দেখবেন। আসি ম্যাম। সোমনাথ সব কি বলে গেল? আর তাছাড়া মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনো কোনো কাজ করিনি, আর ভবিষ্যতেও করবো না। কিন্তু আমাদের মনটা যে বড্ড অবুঝ, তাই বলতে হতেই পারে। সব ভুল। ভালোবাসা বলে কিচ্ছু নেই, সব মিথ্যে মরিচিকা। আর সেই মরিচিকার সন্ধানে হেঁটে চলে মরুভূমি দিকভ্রান্ত পথিকেরা। আর ঠিক তেমনি মিথ্যে আশাকে সত্যি মনে করে আমরা প্রেমিকেরা স্বপ্নের মায়া জাল বুনে চলি। কি ব্যাপার সোম, আজকে তোমার মুখে হঠাৎ এইসব কথা? তোমার বাড়িতে সবাই ঠিক আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভীষণ ভালো আছে। শুধু আমি ভালো নেই। কি করে ভালো থাকবো? আরে বাবা যে মন আমাদের বেঁচে থাকার জন্য উৎসাহ দেয়, সেই মনটাই না আজ আমার ভেঙে চুরমার হয়ে গেছে। কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে আমার এই মনটা হেরে গেছে। এত বড় মিথ্যে ভালোবাসার অভিনয় কেউ করতে পারে? তার মানে এতগুলো বছর ধরে সে আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিল, আর আমি অন্ধ বলে সেটা কিছুই বুঝতে পারিনি। ভালোবাসার অভিনয় মানে কি বলছো তুমি এসব? কে তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে বলো? আমার ছোটবেলার খেলার সাথী, কৈশোরের ভরসা, আর যৌবনের একমাত্র ভালোবাসা টগরি। হ্যাঁ প্রিয়া, টগরি। আমি আর টগরি না, আমরা খুব ছোটবেলা থেকে একে অপরকে খুব ভালোবাসতাম। টগরি ছিল আমার একমাত্র সাথী,
যাকে আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমার ভালো লাগা, মন্দ লাগা সব তাকে বলতাম। আমি যখন গান করতাম না, তখন টগরি আমার পাশে বসে শুনতো। ছোটবেলায় আমরা পুতুলের বিয়ে বিয়ে খেলতে গিয়ে কতবার বরকনে সেজেছি, তার হিসাব কারোর কাছে নেই। জানো প্রিয়াঙ্কা, টগরি না আমাকে একটা হারমোনিয়াম জোগাড় করে দিয়েছিল শহরে এসে বিক্রি করবো বলে। ও যে তোমাদের গাড়িতে যেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো না, সেদিনও আমার সঙ্গে ছিল। কিন্তু আমি গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারি সে আর নেই। নেই মানে সে কি মারা গেছে? সত্যি যদি মরে যেত না, সত্যি যদি মরে যেত, তাহলে এই মনটাকে কিছু একটা বলে হয়তো বোঝাতে পারতাম। কিন্তু ও যা করেছে, এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না। আমার অ্যাক্সিডেন্টের পর আমি কেমন আছি, কোথায় আছি, কি অবস্থায় আছি, আমার কোনো খবর না নিয়ে অন্য একটা পুরুষের সঙ্গে চলে গেছে তার নতুন জীবনের সন্ধানে। আসতে পারি? হ্যাঁ, কাকে চাই বলুন? বলছি এখানে সোহম মিত্র বলে কেউ থাকেন? সোহম? কণ্ঠস্বরটা ভীষণ চেনা বলে মনে হচ্ছে। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে তুমি মঙ্গল মাস্টার। কিন্তু এখানে, এই কলকাতা শহরে, এখানে এত দূরে, এখানে আমার সঙ্গে তোমার কিসের দরকার? এই তো সোহম। ও, কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস রে ভাই? ভাই? কে ভাই? হ্যাঁ, কার ভাই? বাহ 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 বাহ, চমৎকার 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 মঙ্গল মাস্টার, চমৎকার। আমার জীবনে এত বড় সর্বনাশ করার পরেও এখনো তুমি আমাকে ভাই বলে ডাকছো। কি বললি? আমি তোর জীবনে সর্বনাশ করেছি? এসব তুই কি বলছিস? সবকিছু জেনেও না জানার অভিনয় করো না মঙ্গল মাস্টার, অভিনয় করো না। অভিনয়? হ্যাঁ, অভিনয় 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 ছাড়া কি? অভিনয় ছাড়া কি? এতদিন আমি যখন চোখে দেখতে পেতাম না, অন্ধ ছিলাম, তখন তোমাদের আসল চরিত্রগুলো, মানে তোমাদের রূপগুলো আমি ঠিক বুঝতে পারি, চিনতে পারিনি তোমাদের। কিন্তু দেখো 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 দেখো, ভালো করছে দেখো, এখন কিন্তু আমি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই তোমরা আর আমাকে বোকা বানাতে পারবে না মঙ্গল মাস্টার। হ্যাঁ রে সোহম, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তখন থেকে পাগলের মতন কি সব উল্টোপাল্টা বকে যাচ্ছিস? তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বলছিলাম যে তোমরা বরং কথা বলো, আমি নয় ভিতরে যাচ্ছি। এবার বল, তুই কি বলতে চাইছিস? বলা বলের কিচ্ছু নেই, বলা বলের কিচ্ছু নেই। আমি সব শুনেছি, সব জেনেছি। তুই কি শুনেছিস, কি জেনেছিস তা আমি জানি না, তবে এইটুকু বলবো, তুই যা শুনেছিস ভুল শুনেছিস, যা জেনেছিস ভুল জেনেছিস। কেন কেন মঙ্গল মাস্টার, কেন আমাকে বারবার ভুল বোঝাতে চাইছো? কেন কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না যে আগের সোহম আমি আর নেই? আমি বদলে গেছি। দেখো দেখো দেখো, ভালো করছি, দেখো দেখো দেখো, আগের সোহম আমি আর নেই, আমি বদলে গেছি। আমি এখন চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই এখন আমি যেরকম চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি না, ঠিক তেমনি সবকিছু বুঝতে পারছি। তুই যে আর আগের সোহম নেই, সেটা আমিও বেশ ভালোভাবে বুঝতে পারছি রে ভাই। তুই যদি আগের সোহম হতিস, তাহলে এতক্ষণ তুই ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরতিস। সত্যি সোহম, তুই অনেক বদলে গেছিস। তুই ভুলে গেছিস, তুই একদিন টগরিকে বলেছিলি যদি কোনোদিন তুই চোখ ফিরে পাস তো আমাকে দেখার লাগে তোর বউ ইচ্ছে। অথচ আজ যখন তুই দেখতে পাচ্ছিস, একবারও তুই আমাকে জিজ্ঞাসা করছিস না আমি কেমন আছি, ওরা তো টগরি কেমন আছে। প্লিজ প্লিজ প্লিজ, ওই টগরি নামটা তুমি আমার সামনে একদম উচ্চারণ করবে না। না 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 না, করবে না।
কারণ কারণ ওই টগরি নামটা আমি আমার জীবনের খাতা থেকে ঘৃণার রাবার দিয়ে মুছে ফেলতে চাই। আর টগরি কেমন আছে সেটা জিজ্ঞেস করার কি আছে? তোমাকে দেখে তো বেশ ভালোই বুঝতে পারছি। সোহম, বেশ সুখে আছো না? আনন্দে আছো, ফুর্তি করছো, করো 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 করো। সুখী হও, সুখী হও, অনেক সুখী হও, এটাই আমি চাই। জানো মঙ্গল মাস্টার, তোমাদের ছেড়ে না আমিও ভীষণ সুখে আছি গো। আচ্ছা আচ্ছা, কি পেয়েছি আমি তোমাদের কাছ থেকে বলতে পারো একটু? কি পেয়েছি? সুখের বদলে দুঃখ, বিশ্বাসের বদলে অবিশ্বাস, আর ভালোবাসার বিনিময়ে প্রতারণা। সোহম, বেরিয়ে যাও। কোনোদিন তুমি তোমার এই মুখটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না, কারণ আমি তোমার মুখ দেখতে চাই না। আমিও তো ঠিক এটাই চাই সোহম। আমিও তো চাই তুমি তোমার পুরনো জীবন, পুরনো অভ্যাস, পুরনো ভালোবাসা সব ভুলে গিয়ে আমার দেখানো নতুন পথে এগিয়ে চলো। তাহলেই তো তুমি তোমার সাফল্যের চূড়োয় পৌঁছতে পারবে সোহম। এবার আমি বুঝতে পারছি সোহম, তুই কেন এত বদলে গেছিস। আসলে তুই গ্রামের হ্যারিকেনের আলোকে ভুলে গিয়ে আজ তুই শহরের নিহন আলোয় নিজেকে দেখতে চাইছিস। তবে একটা কথা জেনে রাখিস সোহম, হ্যারিকেনের আলো না কম হতে পারে, কিন্তু তার একটা স্নিগ্ধতা আছে। আর শহরের ওই নিহন আলোর উজ্জ্বলতা চোখ দুটোকে নষ্ট করে দেয় রে। তাই তো ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকার দল ওই আলোতে ছুটে গিয়ে পুড়ে পড়ে। কিন্তু না না রে ভাই, আমি তোর খারাপ চাইছি না। আমি চাই তুই ভালো থাক রে ভাই, তুই সুখে থাক। আজ চোখে রঙিন চশমা পরে তুই আমার সঙ্গে যে দুর্ব্যবহারটা করলি, যেদিন ওই চশমাটাকে তুই খুলবি সেদিন তুই ঠিক জানতে পারবি কে আসল আর কে নকল। ছোট্ট জিনিস, ছোট্ট একটা জিনিস আমি সত্যি নিজে বুঝতে পারছি না। মানে প্রতি মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আমি আমার বাড়ির দারোয়ানদের মাইনে দিয়ে দিই, 1 মাসও দেরি করি না। তা সত্ত্বেও কেন এই সমস্ত ভিখিরিগুলোকে আমার বাড়ির ভেতরে ঢুকতে দেয়? ও মা, কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সোহম, তুমি এখানে কাঁদছো কেন সোহম? আরে ওরা তোমার গ্রামের লোক, তোমার উন্নতিটাকে মানতে পারছে না। দে আর ভেরি ভেরি জেলাস ফর ইউ সোহম। ওরা তোমাকে হিংসে করছে। আমি কিন্তু তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সুখবর? হ্যাঁ সুখবর। কাঁদলে আমি সুখবর বলবো না। শোনো, আমি খুব শীঘ্রই তোমার কাছের লোক হতে চলেছি। কাছের লোক মানে? কাছের লোক মানে খুব কাছের লোক। আচ্ছা ছাড়ো ওইসব কথা, ছাড়ো। আগে আমাকে বলো তো, আমার বোন প্রিয়াকে তোমার কেমন লাগে? দাদা দাদা, আপনি কি বলছেন দাদা? সত্যি প্রিয়ার মতো মেয়ে হয় না দাদা। ভীষণ ভালো মেয়ে দাদা, ভীষণ ভালো মেয়ে। প্রিয়ার মতো মেয়ে পৃথিবীতে খুব কম আছে বললেই চলে। ভীষণ ভালো মেয়ে দাদা। আর তোমার মতো এত ভালো, এত উদার মনের ছেলেও আমি এই পুরো পৃথিবীতে আর একটাও দেখিনি। তাই আমি চাই আমার বোন প্রিয়ার সঙ্গে আমি তোমার ধুমধাম করে বিয়ে দেব। বিয়ে মানে? বিয়ে মানে জানে না? বিয়ে মানে বিবাহ, ম্যারেজ। না মানে আমার বোন প্রিয়ার প্রতি তোমার কোনো আপত্তি আছে নাকি ভাই? না আপত্তি মানে? টগরি, তুমি আজ আমাকে ভুলে মঙ্গলদার সাথে সংসার করছো, তাহলে আমি বা পারবো না কেন তোমাকে ভুলে গিয়ে প্রিয়াঙ্কাকে আমার জীবন সাথী করে নিতে? সোহম, কি ভাবছো তুমি? না দাদা, বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই আর কি। মানে আমি বিয়েতে রাজি। কোনো কিছু বলার মতন ভাষা আমি হারিয়ে ফেলেছি রে বোন। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? কি হয়েছে দাদা? বাড়ি আসার পর থেকে তুমি কেমন চুপচাপ হয়ে আছো?
তোমার মুখের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ কেন দাদা? কি হয়েছে বলো? এ দুশ্চিন্তার ছাপ তোরই ব্যথার এক কালো আস্তরণ। আমার ব্যথা? কি সেই ব্যথা দাদা? আমায় বলো না, আমি শুনতে চাই। ওরে না, না রে বোন, সে কথা শুনলে তোর বুকটা ভেঙে খান খান হয়ে যাবে। যাবে না মঙ্গলদা? আমার চারিদিকে যে শুধু দুঃখের জমাট অন্ধকার। টগরি, ছোটবেলা থেকে দুঃখ পেতে পেতে আমার বুকটা আজ পাথর হয়ে গেছে দাদা। নতুন করে কোনো দুঃখ আমাকে আজ আর টলাতে পারবে না। সহ্য করতে পারবি? সহ্য করতে পারবি? তাহলে শোন, চোখ ফিরে পেয়ে সোহম এখন অনেক উপর তলায় উঠে গেছে রে। আমাদের মতো নিচু তলার মানুষের কান্নার শব্দ সেখানে গিয়ে পৌঁছবে না। অতীতের কথা সোহম সব ভুলে গেছে। না না, এ হতে পারে না। আমার সোহমদা কিছুতেই সব ভুলতে পারে না। ওর মনটা যে বড় সুন্দর। ও শুধু নিজে কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে না। ও নিজে আঘাত সইতে জানে, কাউকে আঘাত দিতে জানে না। জানে সব জানে। তাই তো তোরই অলক্ষে তোর জীবনে সে এক রাজ কান্না ঢেলে দিয়েছে। কি সেই কান্না দাদা? সোহম প্রিয়ঙ্কা নামে একটা মেয়েকে ভালোবাসে। কি বললে? আসার সময় ওদের ম্যানেজারের মুখে আরো অনেক কথা শুনলাম। এও শুনলাম খুব শীঘ্রই নাকি সোহম ওই মেয়েটাকে বিয়ে করবে। কথাগুলো যদি মিথ্যে হতো না, তাহলে আমার চেয়ে বেশি খুশি বোধ হয় আর কেউ হতো না। কিন্তু কথাগুলো যে সত্যি, ওই জল আকাশ আগুন বাতাস যেমন সত্যি, এও যে তেমনি সত্যি সত্যি সত্যি। মঙ্গলদা, সূর্য কি তাহলে পশ্চিম দিকে উঠছে? জোয়ারে নাকি নদীর জল শুকিয়ে যাচ্ছে? বিশ্বাস ভালোবাসা কি জগৎ থেকে হারিয়ে গেছে দাদা? বলো না, চুপ করে দেখো না। বলো না। ভেঙে পড়িস না রে বোন। কোনো কিছুর শেষ যেমন আছে, তেমনি শেষের পরে আবার শুরুও আছে। এই শেষের পর আর কোনো শুরু নেই দাদা। এই শেষের পরে আছে শুধু হতাশা আর কান্না। না রে বোন, এত সুন্দর ভালোবাসার পরিণাম কখনো কান্না হতে পারে না। তাই তো হয়ে গেল দাদা। এতদিন ধরে যে স্বপ্নটাকে আমি বুকের মধ্যে যত্ন করে আগলে রেখেছিলাম, আমার সেই স্বপ্নটা যে আজ ভেঙে চুরমার হয়ে গেল। অথচ দেখো, অন্ধ বলে আমি সোহমদাকে কোনোদিন অবজ্ঞা করিনি। আমি ওকে ভীষণ ভালোবাসতাম দাদা, ভীষণ ভালোবাসতাম। কাঁদিস না রে বোন। তুই দেখে নিস, তোর এই দাদা এত বড় অন্যায় কিছুতেই মেনে নেবে না। যে আমাকে তার মন থেকেই মুছে ফেলেছে, আমার জন্য তার কাছে করুণা আছে। তুমি নিজেকে আর ছোট করো না দাদা, দোহাই তোমার, তুমি নিজেকে ছোট করো না। কিন্তু অন্যায়কে মেনে নেওয়াও যে আমার স্বভাবের বাইরে। সোহম কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করলো? ও কেন তোকে ভুলে যেতে চাইলো? এর কৈফিয়ত সোহমকে দিতেই হবে। যে মেয়েটাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকে তুমি দেখেছো দাদা? দেখেছি। সে বুঝি খুব সুন্দরী? আরে বড় লোকের মেয়ে তো, সাজ পোশাকের চটক আছে। ওই চটকেই তো পুরুষের মন ভোলে দাদা। ওই চটকটাই সব হলো। তোর প্রাণ
আমি আবার যাবো সোহমের কাছে। না দাদা, আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আর সোহমদার কাছে যাবে না, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। যেতে তো আমাকে হবে, তবে আমি যাব সোহমের সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক ভেঙে দিতে পারি। আমি যাব তোর বাবা সনাতন খুড়োর অন্তিম মুহূর্তে সোহমের দেওয়া প্রতিশ্রুতির কথাটা ওকে মনে করিয়ে দিতে। আমি ওকে জিজ্ঞাসা করবো, এমন কথা কেন দিস যে কথা তুই রাখতে পারবি না? এমন ভালো কেন বাঁচিস যে ভালোবাসার পরিলাম শুধু বুক ফাটা কান্না, বুক ফাটা কান্না। আচ্ছা, দাদা বলেছে বলে কি তুমি বিয়েতে রাজি হয়েছো? দেখো সোম, বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা একটা জীবনের অঙ্গ, আর যার সাথে জড়িয়ে আছে দুটো জীবন। কেন 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 তুমি কি এই বিয়েতে রাজি নও? আসলে কি বলো তো সোম, এই দেখো না, আমরা আমাদের চারপাশে যা দেখছি তাতে মনে হয় এই তো বেশ ভালো আছি। কি দরকার বলো তো জোর করে অশান্তি ডেকে আনবার? আরে বাবা, সব বিয়ে কিন্তু অশান্তি নিয়ে শেষ হয় না। আর অশান্তি হবে বা কেন? বিয়ে মানে তো হচ্ছে একটা বন্ধন, মানে দুটো মনের বন্ধন। যেমন যেমন তোমার টগরের জন্য কাঁদছে, তুমি কি পারবে সেই মন দিয়ে আমাকে ভালোবাসতে? চেষ্টা করব, চেষ্টা করব, আর চেষ্টা করতে করতে হয়তো তোমাকে ভালোবাসাটা আমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে। অভ্যাস? এটা তুমি খুব ভালো কথা বলেছো সোম, অভ্যাস। আমরা তো সকলেই অভ্যাসের দাস, আর আমি ভাবছি না আমাকে ওই অভ্যাসের দাসত্ব করাটা শিখে নিতে হবে। এই প্রিয়াঙ্কা, এই তোমার মনে আছে তুমি আমাকে হাসপাতালের বেডে বসে কথা দিয়েছিলে না যে তোমার জীবনের সমস্ত ঘটনা তুমি আমাকে একটা সময় বলবে? কই, এখনো কিন্তু বলনি। বলবো সোম, তোমাকে নিশ্চয়ই বলবো। আরে বাবা, তোমার কাছে কোনো কিছু গোপন করে আমি কখনো তোমার জীবন সাথী হব না, এটা তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এই বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই তো তোমাকে নিয়ে আমি নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছি। রং হারিয়ে ফ্যাকাশে জীবনটাকে আবার নতুন করে তোমার রঙে রাঙিয়ে তুলতে চাইছি। সোম, জানো তো আমি একজন ভালোবাসার কাঙালিনী। পারবে গো তোমার ভালোবাসা দিয়ে আমাকে সব কিছু ভুলিয়ে দিতে? তোর আসতে সরি, হঠাৎ করে আপনাদের মধ্যে এসে পড়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে আরে সোমনাথ, তুমি কি আর বাইরের লোক? আচ্ছা বলো, তুমি কি বলতে এসেছো? আসলে ম্যাডাম, কথাটা সোহম বাবুর সাথে ছিল। আমার সাথে? আচ্ছা বলুন না, কি বলবেন বলুন। মানে কথা বলছিলাম স্যার, কথাটা একটু পার্সোনাল। স্ট্রেঞ্জ সোমনাথ, এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না? না ম্যাডাম, তেমন কিছু নয়। ঠিক আছে, আমি ওনাকে পরে বলবো। ঠিক আছে, দাঁড়াও। তোমার যা বলার তুমি না এখানে বলো, আমি নয় রুমে যাচ্ছি। আসছি ডার্লিং। আচ্ছা আচ্ছা সোমনাথ দা, কি এমন কথা গো যেটা বলবার জন্য? আছে সোহম বাবু, হ্যাঁ কথা আছে। আচ্ছা সোহম বাবু, মঙ্গল আপনার কে হন? কেন কেন সেটা জেনে আপনার কি লাভ? শুধু এইটুকু শুনে রাখুন, মঙ্গলদা বলে আমার জীবনে কেউ নেই। ওই মঙ্গলদার জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। চোখ ফিরে পেয়েও আজকে আমি অন্ধ, একটা বিশ্বাসঘাতক। কিন্তু মঙ্গল আপনার সাথে কি বিশ্বাসঘাতকতা করেছে সেটা জেনে আপনি কতগুলো বলছেন তো? আচ্ছা আচ্ছা সোমনাথ দা, আজ আপনি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? আসলে আপনি খুব সরল বোকা, তাই আসলটাকে ছেড়ে আপনি নকলটাকে ধরে বাঁচতে চাইছেন। সোহম বাবু, সোহম বাবু, আপনার বিয়ের পর যখন আপনি জানতে পারবেন যে একটা মেয়ে যে শুধু আপনাকে ছাড়া আর কাউকে জানে না, আপনি অন্ধ জেনেও কোনো লোভে নয় আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে মৃত্যুর দিন গুনছে, তখন পারবেন নিজেকে ক্ষমা করতে? আপনি আপনি কার কথা বলছেন গো সোমনাথ দা? হ্যাঁ, আমার জীবনে যে ছিল সে তো আমাকে অনেকদিন আগেই একা করে দিয়ে অন্য কারোর সঙ্গে সংসার করছে। না 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 না, আপনি ভুল কথা বলছেন। শহরের রঙের নেশায় মাতাল হয়ে মনের বিচার বুদ্ধি আপনি হারিয়ে ফেলেছেন। সোহম বাবু, আপনি যাকে বিশ্বাসঘাতক বলছেন সে এখনো আপনার পরম বন্ধু। তবে কি আমার টগরি? লজ্জায় লজ্জায় অপমানে জর্জরিত হয়ে আপনার টগরি আজও আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনি তার মানে টগরির বিয়ে হয়নি? হ্যাঁ, টগরির বিয়ে হয়নি, তার মানে আমি ভুল শুনেছিলাম। হে ভগবান, তাহলে মঙ্গলদা আমাকে কথা বললো না কেন? বলতেই তো এসেছিল, হ্যাঁ, কিন্তু আপনি তার কোনো কথা না শুনে তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও ভগবান! যাবার সময় জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমি ওনাকে আমার কোয়ার্টারে নিয়ে গিয়ে সুস্থ করে তুলি। পরে ব্যাপারটা আমি সবটা জানতে পারি।
তাই সত্যি কথাটা আপনাকে আমি জানালাম। আর এই সত্যি কথাটা না জানালে আমি অপরাধ বোধে ভুগতাম। হে ভগবান, ভগবান, আমি কি করেছি? আমি কি করেছি? হ্যাঁ, আমার টগরির বিয়ে হয়নি, আমি ভুল শুনেছিলাম। মঙ্গলদাকে আমি এত বড় ভুল বুঝেছি? হ্যাঁ, না না না, আমার টগরিকে ভুল বুঝে আমি আমার জীবনের এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম। ও ভগবান, আমি কি করেছি? না 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 না, আমার টগরি মনে হয় আমার জন্য খুব কাঁদছে গো, খুব কাঁদছে। ও সোনাদা, ও সোনাদা, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি টগরির কাছে যাবো, কোথায় যাবেন? আর মাত্র কয়েকদিন পর প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে আপনার আশীর্বাদের অনুষ্ঠান, কার্ড ছাপা হয়ে গেছে। তাছাড়া আপনি যেতে চাইলেও ওই রনিশ সেন কিন্তু আপনাকে যেতে দেবেন না। না 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 না, ওই রনিদা ভীষণ ভালো মানুষ, ওনাকে বুঝিয়ে বলে উনি নিশ্চয়ই আমাকে যেতে দেবেন। ভালো মানুষ সোহম বাবু, আপনি রনিশ সেনের হাতের খেলার পুতুল। যতক্ষণ আপনি নাচতে পারবেন ততক্ষণ আপনার কদর। আর বেচাল হলে ওই রনিশ সেনের আসল রূপ আপনি দেখতে পাবেন। ও সোমনাথদা, এখন আমি কি করবো বলুন? আমার মাথা কিছু কাজ করছে না, একটু বুদ্ধি দিন না। আমি সরি সোহম বাবু, সমস্যাটা আপনাকেই সামলাতে হবে। আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, যা করবেন ভেবে করবেন, ও সোমনাথদা, বুঝে করবেন। সোমনাথদা চলে খুব সাবধানে থাকবেন। ও সোমনাথদা যাবেন না, ও সোমনাথদা, সোমনাথদা গো, সোমনাথদা। ঈশ্বর, তুমি আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর। একদিকে প্রিয়াঙ্কা, অন্যদিকে আমার টগরি যে আমার জন্য খুব কাঁদছে ঠাকুর। না, এদিকে প্রিয়াঙ্কাকে ঘিরে আমার আভিজাত্যে ভরা বৈভবের স্বপ্ন, ওদিকে টগরের নিঃস্বার্থ ভালোবাসা, অন্ধ সোহমের প্রতি তার অপরিসীম প্রেম। চোখ ফিরে পেয়ে আমি না 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 না, এটা হতে পারে না, আমি টগরিকে কখনোই ভুলে যেতে পারি না। আমার টগরিকে ছেড়ে আমি কখনোই থাকতে পারি না। টগরি, তুমি কোথায়? দেখো তোমার সোহম আজকে বড় বিপদে পড়েছে গো, তোমার সোহম আজকে বড় অসহায়। এই তো তুমি এখানে, আমি তোমাকেই খুঁজছিলাম। এই দেখো তোমাদের বিয়ের ইনভিটেশন কার্ড কেমন হয়েছে আমাকে বলো। দেখো দারুণ হচ্ছে, দেখো। ইনভিটেশন কার্ড মানে? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। ইনভিটেশন কার্ড মানে হচ্ছে তোমাদের বিয়ের আশীর্বাদী অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র। আরে বাবা, এটা তো তোমাদের গ্রামের বিয়ে নয়, এটা হচ্ছে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী রনিশ সেনের একমাত্র বোন প্রিয়াঙ্কার বিয়ে। এটা তো আর যেমন তেমন ভাবে দেওয়া যায় না ব্রাদার। দাদা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি তুমি তোমার বাড়ির লোকের আসবার কথা বলছো, এই তো। আমি সোমনাথকে বলে দিয়েছি প্রপার টাইমে গাড়ি চলে যাবে, তোমার বাবা মা সবাই চলে আসবে। শোনো, তুমি যদি চাও তাহলে তোমার বিয়ের দিন তুমি তোমার পুরো গ্রামকে ইনভাইট করতে পারো। দাদা, আমি বিয়েটা করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? কেন? কারণটা আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না, শুধু এইটুকু শুনে রাখুন, আপনার বোন আমাকে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হবে না। এই থামো, আমার মনের সুখ অসুখ দেখবার দায়িত্ব তোমার নয়, সেটা দেখবার জন্য তোর দাদা রনিশ সেন রয়েছে। আমি শুধু এইটুকু জানতে চাই, এই বিয়েতে তোমার আপত্তি কোথায়? বললাম তো আমার একটা অসুবিধা আছে। Shut your bloody mouth, idiot rascal bastard! এই আমি তোমাকে ভালোবাসি, তাই না হলে? আপনি চাইলে আপনার বাড়ি থেকে আমাকে এক্ষুনি তাড়িয়ে দিতে পারেন, আমি হাসি মুখে আমি আমার গ্রামে ফিরে যাব। ডানা গজিয়েছে, ডানা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই তোমার মতো হাজার শিল্পী রাস্তায় পড়ে রয়েছে। আপনি কেন ভুলে যাচ্ছেন দাদা, কেন ভুলে যাচ্ছেন? আমি কিন্তু রাস্তা থেকে উঠে এসেছি, আপনারা আমাকে রাস্তা থেকে তুলে এনেছেন, তাই রাস্তায় ফিরে যেতে আমার লজ্জা, ঘৃণা, ভয় কোনোটাই নেই। তা হবে কেন? এখন তো নিজেকে বিশাল বড় ভাবছো, নিজেকে উদিত নারায়ণ কুমার শানু ভাবছো। তুমি বোধহয় ভুলে গেছো তোমার ওই চোখের দৃষ্টি এই রনিশ সেন দিয়েছে। আমি কখনো অস্বীকার করিনি দাদা, কখনো অস্বীকার করিনি। আমি সবসময় সব জায়গায় বলে বেড়াই যে আপনি রনিশ সেন আমার জীবনে। সত্যি
আপনি রণজিৎ সিং আমার জীবনে সত্যি ভগবান। ভগবান? আমি যেমন কারোর জীবনে ভগবান হতে পারি, ঠিক তেমন শয়তান হতে আমার ঠিক 2 মিনিট সময় লাগে। 2 মিনিট। এই আমি তোমায় শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমার বোনকে বিয়ে করবে কি না? না দাদা, দাদা আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারবো না। দাদা দাদা আমাকে ছেড়ে দিন দাদা, আমি গ্রামে ফিরে যাবো। শহরের এই দম বন্ধ করা পরিবেশ আমি সহ্য করতে পারছি না দাদা, প্লিজ আমাকে ছেড়ে দিন না। আমার বোনের সঙ্গে ফষ্টি করার বেলা বলেছিল না জানোয়ার? না দাদা বিশ্বাস করুন, আমি প্রিয়াঙ্কার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দিন না দাদা। তুই আমার ক্ষতি করেছিস, তুই আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিয়েছিস, তাই তো এখন আমার খাঁচায় থেকে কিচির মিচির করতে হবে, এটাই তোর কাজ। না দাদা, না দাদা, আমি আপনার আর কোনো অন্যায় সহ্য করবো না দাদা, আমাকে ছেড়ে দিন না, আমাকে গ্রামে যেতে দিন না। আমার অন্যায়, আমার অন্যায়। কে তোমার এই অবস্থা করলো? তোমার দাদা রণজিৎ সিং আমার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে প্রিয়াঙ্কা। স্যার প্রিয়াঙ্কা দেবীর বাবা ও মাকে এই রণজিৎ সিং প্ল্যান করে মার্ডার করেছে। সেসবের স্বীকারোক্তির অডিও রেকর্ডিং আমি আপনাকে দিয়েছি। আর এখন সোহমবাবুকে খুন করার চেষ্টা করছে ওই ক্রিমিনালটা, ওকে অ্যারেস্ট করুন স্যার। হ্যাঁ সোমনাথ, সত্যকে কোনোদিনও চেপে রাখা যায় না স্যার। সোমনাথ ভাড়াবাড়ি করিস না, আমাকে এটাই করতে বলেছে স্যার। এই মানে করিস না সোমনাথ। আমি কিছু করিনি, এরা সবাই মিথ্যা কথা বলছে, আমার আর তো সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছে, সবাই মিথ্যা কথা বলছে। শয়তানকে যাবে দাদা বলে ভেবেছিলাম, এটা ভাবতে পারি। আমি কিছু করিনি বোন। তুমি আমার বাবা মাকে খুন, তোমাকে শুধু আমি একটাই কথা বলতে চাই, করিনি। কোথায় কষ্ট হচ্ছে তোমার? কি সোমদা, তোমার কি অবস্থা? তোমার চোখে এত রক্ত কেন? কে এসেছে আমার কাছে? আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ওরে তোর বাগদত্তা টগরি। আমার টগরি এসেছে আমার কাছে, আমার টগরি। মঙ্গলদা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ওরে ভাই, আমি অনেক আগেই তোকে ক্ষমা করে দিয়েছিল ভাই। আমি না জেনে না বুঝে অনেক ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু বিশ্বাস করো, আমি সোহমকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু কারণ ভালোবাসা কেড়ে আমি ওকে পেতে চাই না, তাই আমি তোমার ভালোবাসা আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। টগরি, টগরি, ও টগরি, টগরি, টগরি তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি এই শহরের দম বন্ধ করা পরিবেশে থাকতে পারছি না। আমার হাতটা তুমি শক্ত করে দাও না টগরি, আমার হাতটা তুমি ছেড়ে দিও না, আমাকে তুমি নিয়ে চলো, আমি তোমার সঙ্গে ফিরে যেতে চাই টগরি। কোথায় কোথায় যাবেন সোহম বাবু? আমার পরাণ বন্ধুর সঙ্গে ফিরে যাব, আমার সেই কুসুমডাঙ্গা গ্রামে। তুই যে আমার